আমি রেকর্ডিং এ চলে গেলাম। সো বিফোর স্টার্টিং দিস চ্যাপ্টার, আমি জাস্ট একটু বেসিক কিছু কথা বলে নিব এই চ্যাপ্টারের বিষয়ে, যেটা আপনাদের খুব বেশি হেল্পফুল হবে। সো the chapter number 14, the name of this chapter is communicating customer value, integrating marketing communication strategy. ছোট একটা গল্প বলে এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। আমি একটা সময় যখন আমি আমার এই এখানে কুমিল্লা ইউনিভার্সিটি জব করার আগে যখন আমি আরেকটা ইউনিভার্সিটি জব করতাম, ক্যান্টনমেন্টে যে ইউনিভার্সিটি জব করতাম, ওখানে আমি একদিন বিকেলবেলা সন্ধ্যার দিকে আসার সময় আমাকে আমার এক কলিগ, মানে আমার এক কলিগ, আমার সাথে বন্ধু প্লাস কলিগ, উনি আমাকে একটা একটা জুসের দোকান নিয়ে যায়। হ্যাঁ, ক্যান্টনমেন্ট মার্কেটের ভিতরে একটা জুসের দোকান নিয়ে যায়। বলে যে খুবই রিফ্রেশিং এবং খুব ফ্রেশ জুস, যেটা একদম সরাসরি আপনার সামনে জুস বানাবে। এবং এটা কি, এটার জুসের ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম ফ্রেশ এলিমেন্টগুলো। দ্যাট মিনস ধরেন আমের জুস বানালে আম একদম সামনে সামনে কেটে আমের জুস বানাচ্ছে, আনারসের জুস বানাচ্ছে, ইভেন তেঁতুলের জুস আছে ওখানে। তারপরে আপনার ডেটস, মানে দ্যাট মিনস খেজুরের জুস। তারপর এখানে আমরার জুস, মানে দ্যাট মিনস মানে নিয়ার অ্যাবাউট 15 to 20 আইটেমস জুসের আমি ওখানে দেখতে পাই। সো এই দেখতে পাওয়ার পরে আমি জুস খাওয়ার পরে এত রিফ্রেশিং লাগলো, আমার কাছে খুবই ভালো লাগলো যে মানে এত মজা এবং এত রিফ্রেশিং, একদম ফ্রেশ জুস, এবং জুসের বানানোটাও খুবই চমৎকার। উনি যতটুকু ওনার সাথে কথা বলে জানলাম, উনি আগে সৌদি আরব থাকতেন এবং ওখানে এই জুসের দোকানে কাজ করতেন, বড় জুসের দোকানে। সেখান থেকে উনি এটা শিখছেন, শিখে এখন দেশে এসে এটা এখানে কাজ করেন। কিন্তু মার্কেটে দোকানটা খুঁজতে আমাদের অনেক জান বেরিয়ে গেছে, এত ভিতরে, মানে এটা খুঁজে বের করাই ডিফিকাল্ট ভিতরে, এবং খুবই একটা খুবই একটা একটা মানে একটা ইজি জায়গায় না। আমরা বলি না যে প্লেস ডিস্ট্রিবিউশন, মানে বাসা থেকে বের হওয়ার পরেই যেই যদি আপনার প্রোডাক্টটা পাওয়া যায়, তাহলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি একটু খারাপ হলে প্রোডাক্টটা চলে যাবে। এখন এরকম যখন আমি দেখলাম, আমি দেখার পর ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে উনি আমাকে যেটা বললো যে উনি এটা শিখছেন, এত কোয়ালিটি। তো আমি বললাম যে আপনার আপনার তো এত কোয়ালিটি, মানুষ প্রাইসও রিজনেবল, 30 টাকা, 35, 25, 40, 45 এর ভিতরে সবগুলো প্রাইস। তো প্রাইসও এত চমৎকার। কিন্তু আমি বললাম যে আপনার দেখলাম যে কাস্টমার মোটামুটি, মানে যারা পরিচিত জানে তারাই কাস্টমার হিসেবে ওখানে আছে, এর বাইরে কিন্তু কাস্টমার কেউ নাই। আমি ওনাকে বললাম যে আপনি এত এত রিজনেবল প্রাইসে এত কোয়ালিটি প্রোডাক্ট দিতেছেন, তারপরে তো আপনার মানে তো আরো সেল বেশি হওয়ার কথা, এত কম, মানে আপনার তো কাস্টমার সংখ্যা কম। কয় যে স্যার এখানে তো আসে না কেউ এত দূরে, আর অনেকে জানে না। তো আমি যখন ওনাকে বললাম যে জানে না, দ্যাট মিনস দ্যার ইজ এ বিগ প্রবলেম। মানে কাউকে না জানান, দ্যাট মিনস আমরা এই পর্যন্ত তিনটা পি অলরেডি পড়ে ফেলছি। আপনারা প্রোডাক্ট পড়েছেন, আমি আপনাদেরকে প্রাইস এবং প্লেস পড়িয়েছি, ডিস্ট্রিবিউশন এবং প্রাইস। এখন আমরা এই তিনটা পি পরে আমরা জিনিসটা দেখলাম যে তিনটা পি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট লাগবে, ঠিক এমনই ভালো একটা আমি যদি প্রাইসিং করতে পারি এবং আমার ডিস্ট্রিবিউশন যদি খুব পারফেক্ট হয়, আমি যদি অ্যাভেলেবল করতে পারি প্রোডাক্টটা মার্কেটে, এবং সবাই যদি আমার প্রোডাক্ট অ্যাভেলেবল পায়, আমার যদি ডিস্ট্রিবিউশন যে স্ট্র্যাটেজি বা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট যদি ভালো হয়, তাহলে কিন্তু আমি ইজিলি মার্কেটে একটা ভালো অবস্থা তৈরি করতে পারবো। কিন্তু কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস কাজ বাকি রয়ে গেছে, যেটা লাস্ট পি। আপনাদেরকে আমরা লাস্ট যে পিটা পড়াবো সেটা হচ্ছে প্রমোশন। দ্যাট মিনস লাস্ট পি নাম্বার 4, দ্যাট ইজ প্রমোশন। প্রমোশন দ্যাট মিনস, প্রমোশন আমরা বলতে বুঝাই যে আমরা প্রমোশন বললে বুঝি অ্যাডভার্টাইজিং, প্রমোশন বললে বুঝি অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, প্রমোশনের একটা অংশ হচ্ছে অ্যাডভার্টাইজিং। এটা যেমন আমরা যেমন মার্কেটিং বলতে সেলস বুঝি, কিন্তু আসলে সেলস আসলে মার্কেটিং সবকিছু না। মার্কেটিং এর একটা ছোট অংশ হচ্ছে সেলস। ঠিক এমনই ভাবে অ্যাডভার্টাইজিং হচ্ছে প্রমোশনের একটা ছোট অংশ। এই প্রমোশনটা কি ভ্যালু ক্রিয়েট করে, এই প্রমোশনের মাধ্যমে আমরা কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে নলেজ বা কমিউনিকেশন, আমরা সেটা সেই ভ্যালুটা ক্রিয়েট করতে পারি। দ্যাট মিনস কাস্টমার আমার প্রোডাক্ট সম্পর্কে জানে। এখন আপনি খুবই কোয়ালিটি প্রোডাক্ট বানান, খুবই কোয়ালিটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটা মার্কেটের অন্যান্য প্রোডাক্টের সাথে নাই, আপনার প্রোডাক্টটাই মার্কেটের সবচেয়ে সেরা, কিন্তু কাস্টমার হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট প্রোডাক্ট। কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে জানেই না, কাস্টমার জানেই না আপনার প্রোডাক্টটা এরকম একটা প্রোডাক্ট মার্কেটে আছে, সেইটা জানেই না। তাহলে it is quite difficult for you to provide or to get your desired customer. ডিজায়ার কাস্টমার পাওয়া আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ মানুষ তো জানেই না আপনার প্রোডাক্ট সম্পর্কে। সে কিভাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানে আপনার প্রোডাক্টটা সে পারচেস করবে? সে যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতো, তাহলে সে প্রোডাক্ট পারচেস করার ট্রাই করতো বা প্রোডাক্টগুলো পারচেস করার চেষ্টা করতো। সো এইভাবে আপনাদের কিন্তু একটা মানে এই যে মার্কেটিং এর একটা ইম্পর্টেন্ট পি, দ্যাট মিনস প্রমোশন, এটাকে আমরা বলছি কমিউনিকেশন।
হ্যাঁ, ওই যে কমিউনিকেটিং কাস্টমার ভ্যালু। আমি যে কাস্টমারের জন্য ভ্যালু ক্রিয়েট করেছি, দ্যাট মিনস তার আমি তার প্রোডাক্ট, এত ভালো প্রোডাক্ট আমি তাকে দিচ্ছি, এত ভালো রিজনেবল প্রাইসে দিচ্ছি, এবং অনলাইন অফলাইন সব জায়গায় আমার প্রোডাক্টটা পাওয়া যায়, মানুষ হাত বাড়াইলে আমার প্রোডাক্টটা পাবে, কিন্তু আমার প্রোডাক্টটা যে মার্কেটে আছে সেইটাই জানে। তাহলে এটা একটা বড় গ্যাপ মার্কেটারের জন্য, যে তাকে অবশ্যই সেই যে প্রোডাক্টটা ডেভেলপ করেছে ওই প্রোডাক্টের একটা কমিউনিকেশন যেন সে কপি ডেভেলপ করতে পারে। আমাদের বইয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে কেস আছে, যে কেসটা আজকে আপনাদেরকে দিব। আপনারা এটা আমাকে এই কেসটা পরে সামারি করে দিবেন। হ্যাঁ, নিজের ভাষায় সামারি করতে হবে কেসে। এটা হচ্ছে আমুল গার্লস টার্ন 50, মানে আমুলের যেই মেয়েটার কথা আমরা পড়েছিলাম, আমুলের যে মেয়েটার কথা আমরা অলরেডি পড়েছি, যে আমুল, আমরা ইন্ডিয়াতে যে আমুলের অ্যাড দেখি, এই আমুলের আমি আজকে আপনাদেরকে কিছু শর্ট অ্যাড দেখাবো, এটা মানে মানে আমুলের উপরে। সেটা আমরা দেখবো এখানে কতটুকু দেখানো যায়। বাট আমুলের যেই যেই আমরা কেসটা পড়ি, আমরা যে আমুল সম্পর্কে আমাদের ধারণা আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার আমুলের অ্যাডগুলো কিন্তু খুবই ডিফারেন্ট হয়, একদম সবই আনকমন একটা ডিফারেন্ট হয়, যেটা ওরা তোরা এই পর্যন্ত ওই এই অ্যাডটাকে ওরা মানে একটা একটা ক্রিয়েটিভ অ্যাড সম্পর্কে ওরা বলে সবসময়। বাংলাদেশে যেমন আমরা সাইফুডসের অ্যাডগুলোর কথা মনে আছে কিনা আপনাদের, এগুলো কিন্তু কেচি অ্যাড ছিল, যদি একটু আনকমন অ্যাড ছিল, যেটা আসলে সচরাচর আমরা দেখতাম না মানে মানে নর্মালি, কিন্তু একটা কেচি অ্যাড ছিল। কেন? কারণ এই অ্যাডগুলোর সাথে সচরাচর দেখা যায়, এগুলো কিন্তু মাথায় আমাদের গেছে। তো আপনি ভালো বিয়ের জন্য ইংলিশ খুব জরুরি, ইংলিশ শিখুন, ভালো বিয়ে মানে আপনার ভালো বিয়ে হয়ে যাবে, এরকম বিষয়গুলো কিন্তু ওরা নিয়ে আসছিল। সো বিফোর মুভিং টু আওয়ার স্পেসিফিক টপিক, আমরা আজকে বেশ কিছু টপিক আজকে বলবো। প্রমোশন মিক্স, ইন্ডিকেট মার্কেটিং, কমিউনিকেশন প্রসেস, স্টেপস ইন ডেভেলপিং ইফেক্টিভ মার্কেটিং কমিউনিকেশন, এগুলো আমরা বিভিন্ন ধরনের টপিকগুলো পড়ার চেষ্টা করব। এইগুলো পড়ার আগে আপনাদেরকে আমি একটা জিনিস একটু আলাপ আলোচনা করতে চাই, যে এখন একটা মার্কেটে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টাস্ক হয়ে গেছে, যে যে আমরা যদি আমাদের যে গুড কাস্টমার রিলেশনশিপ, আমরা জানি যে আমাদের মার্কেটিং এর গুরুত্বপূর্ণ টাস্ক হচ্ছে রিলেশনশিপ। সো হাউ ক্যান ইউ ক্রিয়েট রিলেশনশিপ? রিলেশনশিপটা আসলে কিভাবে তৈরি করবেন? দ্যাট ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন ছাড়া আসলে রিলেশনশিপ তৈরি করা যাবে না, কারণ প্রোডাক্ট বানাচ্ছি, প্রাইস ভালো দিচ্ছি, এবং আমি ডিস্ট্রিবিউশনটাও আমার পারফেক্ট, মানে অ্যাভেলেবিলিটি, আমার ডিস্ট্রিবিউশন অফলাইন অনলাইন সব জায়গায় আছে। কিন্তু দেখা গেছে আমি আমি রিলেশনশিপ আমার নাই ভালো। কেন? কারণ রিলেশনশিপ ডেভেলপ করার জন্য আপনাকে অবশ্যই কমিউনিকেট করতে হবে, যোগাযোগ তো করতে হবে কাস্টমারের সাথে। কাস্টমার যোগাযোগ না করলে কাস্টমার আপনার সম্পর্কে জানবে না। একটা মানুষ সম্পর্কে আমরা সাধারণ জীবনে, আমরা যে জীবনে জীবনযাপন করি, এই সাধারণ জীবনে আপনারা যদি দেখা গেছে আপনারা যদি কমিউনিকেশন যদি না করেন, তাহলে তো রিলেশনশিপ কখনোই ডেভেলপ করা যায় না। সো ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ রিলেশনশিপ, ইউ নিড টু কমিউনিকেট। আমরা যদি আমার কোনো একটা বন্ধুর খোঁজখবর না রাখি, আমি আবার মানে আমরা যদি নর্মালি বলি যে আমরা যদি একজন দোকানদার প্রতিদিন মানে আসা যাওয়ার সময় আমার খোঁজখবর নেয়, যে ভাই স্যার কেমন আছেন, আপনি কি অবস্থা স্যার, ইউনিভার্সিটি কবে খুলবে, এই ধরনের বিভিন্ন খোঁজখবর নেয়। সো এখন সে যখন ডে টু ডে আমার সাথে কনভারসেশন করে, সো দ্যার ইজ অব্লিগেশন, আমি তার প্রতি একটা দায়বদ্ধ হয়ে যাই যে নেক্সট টাইম যদি কোনো প্রোডাক্ট পারচেস করে অবশ্যই তার দোকান থেকে পারচেস করবো। So that's called the power of communication. That means if you want to develop a relationship towards your target customer, then you have to communicate. কাস্টমারের সাথে যত বেশি কমিউনিকেশন করা যাবে, তত বেশি রিলেশনশিপ স্ট্রং করা যাবে। So to build a strong customer relationship, you have to communicate with your customer. এটা আমাদেরকে সবসময় রাখতে হবে। সো এখন একটা কোম্পানি যতগুলো প্রমোশন করে, হ্যাঁ আমরা টপিকে চলে যাচ্ছি, একটা কোম্পানি যতগুলো প্রমোশন করে, এই সবগুলো প্রমোশনকে একসাথে 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 ব্ল্যান্ড করার নাম, মানে আমি তো অ্যাডভার্টাইজিং করি, পাবলিক রিলেশন করি, পার্সোনাল সেলিং, ডিরেক্ট মার্কেটিং, অনেকগুলো টুলস আছে, আমরা অনেকগুলো টুলসই পড়বো, শিখবো। এই সবগুলো টুলসকে একসাথে ব্ল্যান্ড করা, মানে একসাথে সবগুলোকে একসাথে ইউজ করে একসাথে যে ব্ল্যান্ড করাটা, এটাকে বলা হচ্ছে কি প্রমোশন মিক্স that company uses to persuasively communicate customer value and build strong customer relationship. That means কমিউনিকেশনের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে টু মানে আমরা যে যতগুলো কমিউনিকেশন কাস্টমার সাথে কমিউনিকেট করার জন্য, কাস্টমার সাথে যোগাযোগ করার জন্য আমরা যতগুলো আমাদের যে টুল আছে, যেমন অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন, ডিরেক্ট মার্কেটিং, এই সবগুলো টুলকে আমরা বলছি যেগুলো ব্যবহার করে পারসুয়েসিভলি কমিউনিকেট, কাস্টমারকে পারসুয়েট করার জন্য, যে আমার প্রোডাক্টটা ভালো, আপনি প্রোডাক্টটা কিনতে পারেন, তাকে পারসুয়েট করা। তো কাস্টমার ভ্যালু, এবং আমার এই ভ্যালুটা দেখতে পারেন সবচেয়ে বেটার ভ্যালু দিচ্ছি আমি, সবচেয়ে রিজনেবল প্রাইসে। তো এই যে পারসুয়েট করা, এই যে টোটাল মিক্সটাকে আমরা বলছি প্রমোশন মিক্স।
প্রমোশন মিক্সের মধ্যে আমাদের বেশ কিছু এলিমেন্ট আছে যেটা আমরা একটু পড়ার চেষ্টা করব। প্রমোশন মিক্সের মধ্যে আমাদের ফার্স্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। আমরা অ্যাডভার্টাইজিং সম্পর্কে মোটামুটি কিছুটা নলেজ হয়তোবা মুখে শুনেছি অথবা ওইভাবে পড়িনি। অ্যাডভার্টাইজিংকে আমরা যদি ডিফাইন করি যে any platform of non-personal presentation and promotion of ideas, goods and services by an identified sponsor। আমি এখানে একটু যদি রিমার্কলি আমি যদি একটা জিনিস আপনাদেরকে বলি যে মানে এখন যদি আমি আপনাদেরকে একটা মানে স্পেসিফিক যদি সরি আমি জাস্ট একটু সময় নিচ্ছি। আমি যদি আপনাদেরকে স্পেসিফিকলি বলি যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং বলতে কি বোঝান? এনি প্ল্যাটফর্ম অফ নন পার্সোনাল প্রেজেন্টেশন। এটা অ্যাডভার্টাইজিংটা কি হতে হবে? অবশ্যই এটা পেড ফর্ম, মানে এটা টাকা লাগে। এটা কি লাগে? টাকা লাগে এটা পে করতে। এবং নন পার্সোনাল প্রেজেন্টেশন, নন পার্সোনাল প্রেজেন্টেশন, এই যে নন পার্সোনাল প্রেজেন্টেশন and promotion of ideas, goods, services is sponsored by identified sponsor। তিনটা জিনিস অ্যাডভার্টাইজিং হইতে হলে এটা কি দেবে? এটা অবশ্যই এটা টাকা পে করতে হয়। এটা পেড ফর্ম, এটা কিন্তু ফ্রিতে করা যায়, এটার জন্য টাকা পে করতে হয়। আর নন পার্সোনাল প্রেজেন্টেশন বলতে কি বোঝাচ্ছে? আমরা যখন টিভিতে অ্যাড দেখি, এটা কিন্তু আমি দেখি না। শুধু একমাত্র কি এটা আমার জন্য তৈরি করা হয়েছে? না, এটা সবার জন্য, একটা অ্যাড সবার জন্য। এটাকে এই জন্য বলা হয় নন পার্সোনাল প্রেজেন্টেশন। দ্যাট মিনস এটা পার্সোনাল না, কোনো পার্সোনাল টার্গেট কোনো কাস্টমারকে করা হচ্ছে না, বা এটা বাচ্চাদের জন্য বা স্পেসিফিক বয়স্কদের জন্য এরকম না। নন পার্সোনাল প্রেজেন্টেশন, আমরা যখন একটা দেখি এটা সবার জন্য এই মেসেজটা দেওয়া হচ্ছে। আর লাস্ট হচ্ছে আইডেন্টিফাইড স্পন্সর। দ্যাট মিনস অবশ্যই প্রত্যেকটা অ্যাডে স্পেসিফিক কোনো একটা ব্র্যান্ড বা স্পন্সর থাকে যারা এই অ্যাডের টাকাটা পে করেছে অথবা এই অ্যাডটা তৈরি করেছে। সো একটা এটা আমরা যে গভর্নমেন্টের যে অ্যাডগুলো দেখি, এটাও পেড ফর্ম এবং এটাও নন পার্সোনাল প্রেজেন্টেশন। এটা স্পেসিফিক কোনো একটা মানে কোনো একটা আমাদের কোনো স্পেসিফিক সিটিজেনের জন্য দেয়া না, এটা সবার জন্য দেওয়া হয়। এবং অফকোর্স এটা আইডেন্টিফাইড বাই স্পন্সর, মানে একটা স্পন্সর থাকে। এটা প্রত্যেকটা অ্যাডের কি থাকে? আমরা দেখি কোনো অ্যাড কি স্পন্সর ছাড়া হয়? ইটস নট পসিবল। এটা প্রত্যেকটা একটা আইডেন্টিফাইড স্পন্সর থাকে। তো ইটস কল অ্যাডভার্টাইজিং, এটাকে বলা হয় অ্যাডভার্টাইজিং। যদি আমরা অ্যাডভার্টাইজিং আলাদা একটা চ্যাপ্টারই করবো আরো ডিটেলস, বাট এটা আমার এই ডেফিনেশনটা ক্লিয়ার থাকতে হবে। অ্যাডভার্টাইজিং কি হয়? ব্রডকাস্ট হয় টিভিতে, আমরা যেগুলো দেখি, প্রিন্ট হয় পত্রিকায়, বিলবোর্ড, বিভিন্ন জায়গায়, ইন্টারনেট হয়, আউটডোর হয়। আউটডোর হচ্ছে যখন আমরা বাসে বিভিন্ন জায়গায় আউটডোরে, খুব আউটডোরে যখন আমরা মানে বিশেষ করে বিলবোর্ড গুলো আউটডোরের মধ্যে পড়ে, আউটডোরের মধ্যে, প্রিন্টের মধ্যে পড়ে না, আউটডোরের মধ্যে পড়ে। সো এইগুলোকে আমরা বলছি এগুলোকে বলছি আমাদের অ্যাডভার্টাইজিং বা অ্যাডভার্টাইজিং বিভিন্ন ফর্ম। আর অ্যাডভার্টাইজিংটা কি? পেড ফর্ম, নন পার্সোনাল, আইডেন্টিফাইড বাই স্পন্সর। ওকে ওকে সো নাম্বার 2, সেলস প্রমোশন। সেলস প্রমোশনটা আমরা খুব বড় আকারে পড়বো, কারণ এটা খুবই আমরা ব্যবহার দেখি। শর্ট টার্ম ইনসেন্টিভ টু এনকারেজ দ্য সেলস, টু এনকারেজ দ্য পারচেজ অর সেল অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। শর্ট টার্ম ইনসেন্টিভ, অনেকগুলো কোম্পানি মাঝে মাঝে তাদের প্রোডাক্টের বিক্রি সেলস বাড়ানোর জন্য কিছু কিছু প্রমোশনাল অফার দিয়ে থাকে, অল্প সময়ের জন্য, শর্ট টার্ম। আবার বলছি, এটা হবে কি? শর্ট টার্ম। এই যে শর্ট টার্ম ইনসেন্টিভস, যেটার উদ্দেশ্য হচ্ছে টু এনকারেজ কি হবে? পারচেজ অর সেল। একটা শর্ট টার্ম ইনসেন্টিভস, আমাকে সবসময় খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই হবে শর্ট টার্ম ইনসেন্টিভস এবং এনকারেজ দ্য পারচেজ অর সেল অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। যখন কোম্পানিগুলো অল্প সময়ের জন্য কোনো বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, এটাও ওয়ান কাইন্ড অফ কিন্তু ক্যাম্পেইন বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস। এটা কি দেয়? কোম্পানিগুলো ছোট ছোট অফার দেয়, 10%, 50%, 20%। এটা অল্প সময়ের জন্য দেয়। এটার মেন উদ্দেশ্য থাকে সেলসকে বাড়ানো, কারণ অনেক সময় সেলস কমে গেলে এই ধরনের প্রমোশনাল কাজগুলো কোম্পানিগুলো করে থাকে। যেমন আমরা যে এক্সাম্পল হিসেবে দেখতে পারি ডিসকাউন্ট, কুপনস, ডিসপ্লেস, ডেমনস্ট্রেশন, এগুলো আমরা ডিটেলস পড়বো, টাইপসগুলো। বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেয়, বিভিন্ন কুপন দেয় আমরা দেখি। আবার অনেক সময় ডিসপ্লে অ্যাড দেওয়া হয়, যে ধরেন মানে আমরা যদি দেখি যে স্পেসিফিক কোনো একটা জায়গা থেকে, এটা আমাদের দেশে এগুলো কম ব্যবহার হয়, বাইরের দেশে খুব বেশি ব্যবহার হয়। বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন আমরা এগুলো দেখবো, ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিভাবে সেলস প্রমোশন করে কোম্পানি। দেন আমরা যাচ্ছি পাবলিক রিলেশন। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, যেটা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা যদি ডেফিনেশনের, পাবলিক রিলেশনটা কি? কোম্পানিগুলো তার যে পাবলিকের সাথে, মানে দ্যাট মিনস পুরো ওভারঅল সবার সামনে। এবার আমরা তো সবাই আইফোনের প্রোডাক্ট তো পারচেস করি না, তাই না? তা আইফোনকে কি আমরা কেউ খারাপ বলি? বলি না। কারণ কি? আইফোন ওইভাবে আমাদেরকে একটা ইন্টিগ্রেশন করছে যে আমরা আইফোনকে খারাপ বলার কোনো সুযোগ নাই। তো পাবলিক রিলেশন হচ্ছে সেই কাজটা করে যেটার মাধ্যমে কোম্পানি তার জেনারেল পাবলিক, মানে সবার সাথে, কোম্পানির বিভিন্ন পাবলিক আছে, যেটা আপনারা পরে আসছেন, ওই আপনার এক্সটার্নাল এবং ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে পরে আসছেন। ইন্টারনাল এনভায়রনমেন্টে পাবলিক পরে আসছেন, বিভিন্ন ধরনের পাবলিক আছে, ফিনান্সিয়াল পাবলিক, জেনারেল পাবলিক,
হ্যাঁ, তারপরে লোকাল পাবলিক, এগুলো অনেকগুলো পরে আসছে। এই যে যত রকমের পাবলিক আছে, এই পাবলিকগুলোর সাথে কোম্পানি চায় রিলেশনশিপ ভালো রাখার জন্য। কারণ গভর্নমেন্টও তো একটা কোম্পানি প্রোডাক্ট পারচেস করে না, গভর্নমেন্টের প্রয়োজন পড়ে না। কিন্তু গভর্নমেন্ট কি ওই মানুষ ওই কোম্পানির সাথে মানে রিলেশনশিপ খারাপ রাখে? কখনোই রাখে না। কারণ গভর্নমেন্টের হয়তো এখন আমার তার প্রয়োজন নাই, কিন্তু যে কোনো সময় গভর্নমেন্টের প্রয়োজন হতে পারে। এখন আহ, এই যে আহ, এই যে পাবলিক গুলোর সাথে রিলেশনশিপ মানে বিল্ড আপ করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি সেটাকে বলছি আমরা পাবলিক রিলেশন। যদি একটু ডেফিনেশনে যাই, আমরা ডেফিনেশন গেলে আমরা ক্লিয়ার, ইনভলভস ইন বিল্ডিং গুড রিলেশন উইথ দ্য কোম্পানিজ ভেরিয়াস পাবলিক। কোম্পানিজ ভেরিয়াস পাবলিক, কোম্পানি বিভিন্ন পাবলিকের সাথে রিলেশনশিপ ভালো রাখার জন্য যেই টুলসটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে পাবলিক রিলেশন বাই অবটেনিং ফেভারেবল পাবলিসিটি। অবশ্যই কোম্পানি চায় ফেভারেবল পাবলিসিটি। হ্যাঁ, মানে কোম্পানি সম্পর্কে মানুষ ভালো বলুক। এই যে ফেসবুকে আমরা বিভিন্ন কোম্পানি সম্পর্কে বলি, কোম্পানি চাই অবশ্যই আমার সম্পর্কে যেন মানুষ ভালো কিছু বলে। বিল্ডিং আপ এ গুড কর্পোরেট ইমেজ, অবশ্যই একটা কর্পোরেট ইমেজ তৈরি করা। এন্ড হ্যান্ডলিং অর হেডিং অফ আনফেভারেবল, অবশ্যই কন্ট্রোল করা। কারণ আপনার কোম্পানি সম্পর্কে বিভিন্ন ধরনের খারাপ রিউমার, স্টোরিজ, ইভেন্টস এগুলো আসবেই। এগুলাকে প্রটেক্ট করা, এগুলাকে কি করা, হ্যান্ডলিং অথবা হেডিং অফ, মানে কন্ট্রোলিং করা কোনগুলাকে, যেগুলো আমার ফেভারেবল না, রিউমার্স, স্টোরিজ এবং ইভেন্টস। কোম্পানি সম্পর্কে অনেক সময় নেগেটিভ অনেক কিছু মার্কেটে চলে, যেমন প্রাণ সম্পর্কে কয়েকদিন পর বিভিন্ন কিছু চলে আসে, আরব সম্পর্কে আসে, বিভিন্ন কোম্পানি সম্পর্কে কিন্তু এই ধরনের তথ্যগুলো চলে আসে। তো এই পাবলিক রিলেশন মাধ্যমে কোম্পানিগুলো কি করে, এই রিলেশনশিপটা বিল্ড আপ করার চেষ্টা করে। যেমন প্রেস রিলিজ করে, কয়েকদিন পর দেখবেন সংবাদ সম্মেলন করে, বিভিন্ন নিউজ আকারে দেয়। দেখবেন পত্রিকা অনেক সময় কোম্পানি এমন ভাবে নিউজ করে, কোম্পানি কিন্তু প্রোডাক্ট বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝবেন না। সে এমন ভাবে একটা মানে তার সম্পর্কে একটা, যেমন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি দেখবেন ওই স্বপ্ন নিয়ে যে পাতা আছে প্রথম আলো, ওইটার মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি করে, নিউজ করায়, মানে অ্যাড হয় না কিন্তু নিউজের মতো হয়ে যায়। কিভাবে, যে ওখানে কি আছে, ক্যাম্পাস দৃষ্টিনন্দন সুন্দর, এটা সেটা, এরকম প্রেস রিলিজ কিন্তু করে। আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু অনেক সময় এরকম হয় যে আমাদের বিভিন্ন ক্যাম্পাসের সৌন্দর্য নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রেস রিলিজ করে। এগুলো কিন্তু কাইন্ড অফ কি পাবলিক রিলেশন বাড়ানোর জন্য। এটা এটা একটা প্রেস রিলিজ গুলা পাবলিক রিলেশন। আবার দেখা যাচ্ছে এগুলোর মাধ্যমে, এগুলো যত বেশি নিউজ পজিটিভ আসবে আপনার সম্পর্কিত মানুষ তত বেশি পজিটিভলি কি মার্কেটে কথা বলবে। স্পন্সরশিপ, অনেক সময় অনেক কোম্পানি স্পন্সর করে, বড় বড় প্রোগ্রাম স্পন্সর করে, গভর্নমেন্টের বিভিন্ন কাজে স্পন্সর করে যেন তার ইমেজটা ভালো হয়। স্পেশাল ইভেন্টস, বিভিন্ন ধরনের স্পেশাল ইভেন্ট করে থাকে কোম্পানিগুলো। যেমন প্রাণের যখন তাদের জুস নিয়ে একটু সমস্যা হলো, সবাই যখন জুস নিয়ে একটু সন্দেহ প্রকাশ করলো, তারা বললো যে ঠিক আছে একটা কাজ করেন, যারা যারা আমাদের সম্পর্কে এরকম নেগেটিভ ধারণা আছে, যারা ইন্টারেস্ট আছে, আমরা তাদেরকে কি করব, ওই যে প্রাণের ফ্যাক্টরিতে ঘুরে নিয়ে আসবো। তো ওরা কিন্তু প্রাণের ফ্যাক্টরিতে ঘুরানোর জন্য একটা স্পেশাল ইভেন্ট তৈরি করে এবং সবাইকে প্রাণের ফ্যাক্টরিতে ঘুরে নিয়ে আসে। তো এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের পাবলিকেশন করে থাকে। ওয়েব পেজের মাধ্যমে খুব ভালো একটা ওয়েবসাইট তৈরি করে, যে ওয়েবসাইটটা মানুষ যখন কোম্পানি সম্পর্কে ডিটেলস জানতে চায় তখন ওই ওয়েবসাইটে গেলে মোটামুটি ডিটেলস জানতে পারে, এবং এইভাবে সে একটা ভালো একটা মানে ইমেজ তৈরি করতে পারে। পার্সোনাল সেলিং, সেকেন্ড লাস্ট, পার্সোনাল সেলিংটা হচ্ছে যখন কোম্পানি তার সেলস ফোর্স ব্যবহার করে। আমরা সাধারণত দেখি অনেক কোম্পানি দেখবেন তার সেলস ফোর্স, যে আমরা বিভিন্ন এই যে আমরা কিছুদিন আগে আমরা একটা ওয়েবিনার করেছিলাম, ওখানে বিভিন্ন দেখবেন আমরা আমরা মানে আপনার কাছে অনলাইন সেশন করেছিলাম স্পেশালি আপনাদেরকে টার্গেট করে। অনলাইন সেশন করলাম আমরা কিসের উপরে, ওই যে চ্যানেল মেম্বারের উপরে। তো এখানে যিনি আসছে তিনি কিন্তু একটা কোম্পানির পার্সোনাল সেলিং অ্যাপ্রোচ, পার্সোনাল প্রেজেন্টেশন বাই দ্য ফার্ম সেলস ফোর্স। হ্যাঁ, আমরা যদি ডেফিনেশন পড়ি তাহলে আমরা মানে কোম্পানি তার নিজস্ব সেলস ফোর্স দিয়ে যেই 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 যে প্রমোশনাল টেকনিকটা ব্যবহার করে পার্সোনাল প্রেজেন্টেশন। এখানে মেইন কাজ হচ্ছে আমরা নন পার্সোনাল প্রেজেন্টেশন করে আসছিলাম আর কিসে, অ্যাডভার্টাইজিং এ, কিন্তু এখানে দেখতেছি কি পার্সোনাল প্রেজেন্টেশন, যেটা স্পেসিফিক টার্গেট কাস্টমারকে করে প্রেজেন্টেশন দেওয়া হয়, যেটা অবশ্যই কার মাধ্যমে, ফার্ম সেলস ফোর্স, কোম্পানির নিজস্ব লুক দিয়ে, যেটার মেইন উদ্দেশ্য থাকে সেলস করা এবং কাস্টমার রিলেশনশিপ তৈরি করা, এই দুইটা জিনিস। তাহলে পার্সোনাল সেলিংটা কি, এটা হচ্ছে পার্সোনাল প্রেজেন্টেশন, যেটা স্পেসিফিক একটা কাস্টমারকে টার্গেট করে কি করা হয়, প্রেজেন্টেশনটা দেওয়া হয়, মানে পার্সোনালি একজন বা দুইজনকে টার্গেট করে। এই যে কোম্পানিগুলো সেলস ফোর্স রাখতেছে, তারা কি করে, একজন ডিলার কাছে যায়, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তাকে বোঝানোর চেষ্টা করে, তার সাথে রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করে। দ্যাট মিনস পার্সোনাল সেলিং কি স্পেসিফিক একটা পার্সোনাল সেলস ফোর্সের জন্য, এবং যেটা কাস্টমার কোম্পানি সেলস ফোর্স দিয়ে তৈরি করা হয়, কোম্পানির নিজস্ব লোক দিয়ে, যেটার মেইন উদ্দেশ্য থাকে সেলস করা এবং কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ করা। এগুলো সাধারণত বি2বি কোম্পানিতে হয়। বি2বি কোম্পানি কোনগুলো, ওই কোম্পানি থেকে কোম্পানির চ্যানেল মেম্বারদেরকে প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য, যেমন ওই যে ডিলারদের কাছে, ডিলাররা কি বি2বি, মানে ওরাও বিজনেসের জন্য আমার প্রোডাক্ট পারচেস করে, ওই তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপের জন্য কিন্তু পার্সোনাল সেলিংটা ব্যবহার করে। কাস্টমারের জন্য সরাসরি পার্সোনাল সেলিং ব্যবহার করা হয় না,
যদিও আমরা আমাদের বিভিন্ন যে শপিং দোকানগুলো আছে, যে দোকানগুলোতে আমরা প্রোডাক্ট পারচেজ করি অ্যাভেলেবল, এই দোকানগুলোতে কিন্তু সাধারণত পার্সোনাল সেলিংটাই ব্যবহার বেশি হয়, সেলস ফোর্স ব্যবহার করা হয়। এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ, ওই যে যেটা এখন বললাম মাত্র, ট্রেড শো, ইনসেন্টিভ প্রোগ্রাম, এগুলোর মাধ্যমে আমরা পার্সোনাল সেলিংটাকে আরো বাড়াতে পারি। লাস্ট, ডিরেক্ট মার্কেটিং অর এবং ডিজিটাল মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিং আরেক নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা কি, এইটা হচ্ছে কোম্পানি যখন সরাসরি কোম্পানি কোনো চ্যানেল মেম্বার ইউজ করে না, মানে কোনো প্রকার চ্যানেল মেম্বার থাকবে না, সরাসরি সে যখন প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে, যেটা আমাদের এখন আমাদের সে ট্রেন্ডিং অবস্থায় আছে, প্রত্যেকটা কোম্পানি চায় সরাসরি কাস্টমার কাছে প্রোডাক্ট সেল করতে। কারণ কি? কারণ কাস্টমার কাছে প্রোডাক্ট সেল না করলে, আমরা ওই দিন দেখেছিলাম যে একটা প্রোডাক্ট যদি 5 টাকাতে উৎপাদন করে, এটা আমরা কিনতে হয় 12 টাকা দিয়ে। এখন 12 টাকাতে কেন কিনতে হয়? বিকজ অফ চ্যানেল মেম্বার। কারণ এখানে 4-5 চ্যানেল মেম্বার থাকে। এই 4-5 চ্যানেল মেম্বার যদি 1 টাকা 2 টাকা করেও যদি চ্যানেল মেম্বাররা প্রফিট এনশিওর করতে চায়, তাহলে দিন শেষে আমার কাছে যে প্রোডাক্টটা আসে, সেই প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টটা আমি দিন শেষে আমি প্রোডাক্টটা আমি যদি চাই, সেই প্রোডাক্টটা আমি তখন কিন্তু 12 টাকা দিয়ে, তো কোম্পানি যখন 5 টাকা দিয়ে প্রোডাক্টটা বানাইছে, যখন 12 টাকা আমার কাছে বিক্রি করে, তখন কিন্তু কোম্পানি আর কি প্রফিট, তখন আর কোম্পানি প্রফিট এনশিওর করতে পারে না। সো এই কোম্পানিগুলোতে কি করেছে, ডিরেক্ট মার্কেটিং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার চেষ্টা করবে, ডিজিটাল মার্কেটিং অথবা ডিরেক্ট মার্কেটিং, যেটার মাধ্যমে কি হয় যে কোম্পানিগুলো সরাসরি তার কোনো প্রকার চ্যানেল ব্যবহার না করে কোম্পানি সরাসরি তার কাস্টমার কাছে প্রোডাক্ট সেল করার চেষ্টা করে। যেমন আমরা যে ডেফিনেশনে দেখি যে ডাইরেক্ট কানেকশন উইথ দ্য কেয়ারফুল টার্গেট ইন্ডিভিজুয়াল কনজিউমার টু বোথ অবটেন এন্ড ইমিডিয়েট রেসপন্স এন্ড কাল্টিভেট লাস্টিং কাস্টমার রিলেশনশিপ। এখানে সরাসরি কোম্পানি কি করে, বিভিন্ন ওয়েবসাইট, টেলিফোন, মোবাইল, বিভিন্ন মাধ্যমে সরাসরি প্রোডাক্টটা সেল করার চেষ্টা করে থাকে। এখন এইভাবে ডিরেক্ট মার্কেটিং গুলো কিন্তু এখন ডে টু ডে অনেক জনপ্রিয় পাচ্ছে প্রমোশন টুলস এর মধ্যে। ডিরেক্ট মার্কেটিং একটা বড় একটা পার্ট হিসেবে কাজ করছে। যদি আমরা একটা চ্যাপ্টারই আমাদের আছে ডিরেক্ট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে, আমরা সেই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ ইন ডিটেইলস আরে বলবো। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হোয়াট ডু ইউ মিন বাই ডিরেক্ট মার্কেটিং। যখন কোম্পানি কোনো চ্যানেল মেম্বার ব্যবহার না করে সরাসরি মার্কেটে কি করে প্রোডাক্ট সেল করার চেষ্টা করে কোম্পানি নিজের হ্যান্ডে, এটা এখন সবচেয়ে সহজ ইজি ওয়ে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সেল করা। আবার অনেক অ্যাপস এর মাধ্যমে সেল করে, যেমন দারাজ অ্যাপস এর মাধ্যমে সেল করে। এইভাবেই কিন্তু আমরা ডিরেক্ট মার্কেটিংটা ব্যবহার করতে পারি। সো এইরকম বিষয়গুলোকে আমরা সাধারণত বলছি প্রমোশন মিক্স। এই যে টোটাল যতগুলো আমাদের টুলস আছে, এই সবগুলোকে আমরা বলছি প্রমোশন মিক্স। এখানে আমি একটা অ্যাড এখানে তৈরি করার চেষ্টা করেছি, যদি আপনাদের মনে আছে কিনা। এই অ্যাডটা আপনারা দেখেছেন অবশ্যই সবাই কম বেশি, হ্যাঁ, দাগ থেকে দারুণ কিছু, তাই না? এই সার্ফ এক্সেলের সেই এক জনপ্রিয় অ্যাড। এখানে এই সার্ফ এক্সেলের একটা কেস আমাদের বইয়ে আছে, যে বইটা আমরা 13 এডিশনে সার্ফ এক্সেলের একটা কেস আছে। এই কেসটা আপনাদেরকে সামারি করতে হবে, হ্যাঁ, যে কেসটা ওই আমুলের কেসটাও আমরা দিব পরে। আপনাদের এই সার্ফ এক্সেলের 13 এডিশন বইয়ে আমি চেষ্টা করব একটা সফট কপি দেওয়ার জন্য, আমার কাছে আছে কিনা আমি জানি না, যদি থাকে আমি দেওয়ার চেষ্টা করব, আর যদি না থাকে কিছু করার নাই। আপনার 13 এডিশন বই আপনাদের যাদের আছে তারা যেহেতু অবশ্যই পড়ছেন আগের সেমিস্টারে, তো 13 এডিশন বইটা আপনারা ওইটা থেকে আপনারা এই কি বলে এই অ্যাড্রেস, এইটার যেই কেসটা আপনাদের বই দেওয়া আছে সার্ফ এক্সেলের, এই সার্ফ এক্সেলের কেসটা আপনাদের কি করতে হবে, সামারি করতে হবে টোটাল। আমরা সার্ফ এক্সেল আমি ছোট করে একটু বলি, দাগ থেকে দারুণ কিছু। এইটা সার্ফ এক্সেল কিন্তু এই দাগ থেকে দারুণ কিছু, এই জিনিসটা পড়ানোর আগে আপনাদেরকে আমি একটু আপনাদেরকে আরেকটু আমি ইন্টিগ্রেট মার্কেটিং কমিউনিকেশনটা এখানে দেয় নাই ডেফিনিশনটা। ওকে, সো এখন যখন আমরা অ্যাড করতে যাই বা আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, ওকে ঠিক আছে। সো এখন আমরা মোটামুটি প্রমোশন মিক্স গুলো পড়লাম। এখন ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন জিনিসটা কি, এটা তো আমরা অনেক শুনছি, আইএমসি আপনারা অনেক পড়বেন, একটা কোর্সই আছে আপনাদের আলাদা এই ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনের উপরে। এখন আইএমসি জিনিসটা কি? আইএমসি জিনিসটা হচ্ছে এখন মার্কেটে কাস্টমার কাছে পৌঁছা সহজ, এখন চাইলে কাস্টমার কাছে পৌঁছা যায়, কিন্তু কাস্টমারের ব্রেইনে, কাস্টমারের মাথায় কোনো একটা আইডিয়া দিয়ে দেওয়া, ইটস এ চ্যালেঞ্জিং টাস্ক। মানে একটা মানুষের আমরা সারাদিনে আমরা ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন অথবা আদার যে ফর্মগুলো আছে, হোয়াটসঅ্যাপ বলেন বা মানে যতগুলো প্ল্যাটফর্ম আছে, লিঙ্কডইন, টুইটার যা আছে, এই সবগুলো প্ল্যাটফর্মে এত অজস্র কমিউনিকেশন প্রতিদিন আসে। সো এইটা আমাদের মাথায় মনে রাখা, এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। কারণ এত মেসেজ আমরা কয়টা মনে রাখবো, ঠিক আছে?
তো এখন আমরা একটা সময় যখন আপনারা যখন ছোট ছিলেন বা আমরা যখন মোটামুটি একটু বড় ছিলাম, তখন আমরা যখন টিভিতে অ্যাড দেখতাম, তখন আমরা টিভিতে দেখতাম একটা অ্যাড, তারপর আমরা বিলবোর্ড দেখতাম এক ধরনের, এরপর আমরা তাকে আমরা রেডিওতে অথবা আদার পত্রিকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একই কোম্পানির কি বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন আমরা দেখতাম, বিভিন্ন মেসেজ আমরা দেখতাম। কারণ একটা সময় কি ছিল যে কোম্পানিগুলো অ্যাড বানাতো একজনে, তারপরে প্রিন্টের অ্যাড মানে পত্রিকার জন্য একজন ডিজাইন করতো, আরেকজন আর অ্যাড বানাতো দেখেছে ওই যারা নাটক টাটক বানায় তারা। তারপর ধরেন যেটা বলছি যে ওই বিলবোর্ড বানাইতো একজন, কারণ বিলবোর্ডের কাজটা করতো আরেকজন। এভাবে মার্কেটিং এর যতগুলো কমিউনিকেশন আছে, সেলস প্রমোশন করতো একজন, পার্সোনাল সেলিং একজন, মানে দ্যাট মিনস এই যে কমিউনিকেশন গুলো করতো এক একজন কিন্তু এক একটা পার্ট নিয়ে কাজ করতো। বাট বাট রিসেন্টলি যে মানে এখন লাস্ট যে 2000 এর পরে থেকে 2000 সালের পরে থেকে এই কাজগুলো যে আলাদা আলাদা করতেছে মানুষ এমন না, ওই কাজগুলো সেম মানুষই করতেছে। মানে এই যে অ্যাড বানাচ্ছে যারা টিভি শো বানায় বা টিভিসি বানায় অথবা যারা বিভিন্ন ধরনের নাটক বানায় তারাই অ্যাড বানাচ্ছে, ওই কাজগুলো যারা যে করতেছে সেই করতেছে। কিন্তু কোম্পানিগুলো এখন একটা জিনিস চিন্তা করে দেখলো যে আসলে আমরা যদি এভাবে স্ক্যাটার হইতে অ্যাড বানাই, এতে গেছে এইজন এটা বানাচ্ছে ওইজন, কারণ এখন মানুষ যখন টিভিতে দেখতেছে একরকম, বিলবোর্ডে দেখতেছে আরেক রকম, আবার পত্রিকা দেখতেছে আরেক রকম, আবার অনলাইনে দেখতেছে আরেক রকম, আবার সে তার বিলবোর্ডে আরেক রকম দেখতেছে, রেডিওতে আরেক রকম শুনতেছে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিকেশন, যার কারণে মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, সে কোনটা মনে রাখবে। মনে করেন সে ফর এক্সাম্পল এখন আমি লাক্সের সানসিল্কের অ্যাড দিলাম, এখন সানসিল্কের টিভিতে দেখলাম একটা মডেল, বিলবোর্ডে দেখলাম আরেকটা মডেল, পত্রিকায় দেখলাম আরেক রকম, রেডিওতে দেখলাম আরেক রকম। দ্যাট মিনস টোটাল একটা কমন কিছু নাই, কোন একটা কমন কিছু নাই। আমরা যদি এখনের যেই রিসেন্ট যেই বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং গুলো দেখি বা যে বিভিন্ন প্রমোশন গুলো দেখি, আমরা দেখবো যে আমরা যদি গ্রামীণ ফোনের বিভিন্ন ধরনের কমিউনিকেশন গুলো দেখি, ওরা ঠিক যে কমিউনিকেশনটা অ্যাডে দেয় ঠিক এইটাই পত্রিকায়, এইটাই ওদের অনলাইনে, এইটাই অফলাইনে, পত্রিকায়, বিলবোর্ডে, রেডিওতে, সব জায়গায় সেম, একই মিউজিক, একই মডেল, একই মানে কন্টেন্ট, সব সেম। দ্যাট মিনস তাহলে বোঝা যাচ্ছে যে এই যে টোটাল বিষয়টা, এটার জন্য কোম্পানিগুলো এখন কি করে, একজন নিজস্ব ওদের একজন ম্যানেজার রাখে, যার কাজই হচ্ছে যাকে যাকে তাকে ইন্টিগ্রেট মানে কোঅর্ডিনেশন ম্যানেজার বলা হয়, যার কাজই হচ্ছে এই যত ক্যাম্পেইন আছে, যতগুলো কমিউনিকেশন আছে, সবগুলোকে একসাথে কি করা, একসাথে ব্ল্যান্ড করে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা, যে সব জায়গায় একই রকম মেসেজ যাবে। আপনারা কারণ কাস্টমারকে কোথায় পাওয়া যাবে আপনি তো বলতে পারেন না। তাকে যখন টিভিতে পাবেন আপনি একই মেসেজ দিবেন, সে রেডিওতে যাবে একই মেসেজ শুনতেছে, পত্রিকা দেখবে সে একই কালার, একই টোন, একই জিনিস দেখতেছে। দ্যাট মিনস আমরা যদি বলি, আমরা যদি সার্ফ এক্সেলের কথাটাই বলি, সার্ফ এক্সেলের কথাটা কি, সার্ফ এক্সেলের কথাটাই হচ্ছে যে দাগ থেকে দারুণ কিছু। এখন আমি পত্রিকায় যদি যাই দেখি দাগ থেকে দারুণ কিছু, ওই সেই সেই মিউজিক, সেই সেই গল্প, একই রকম জিনিস। আবার যখন আমি পত্রিকা বিলবোর্ডে দেখতেছি ওখানেও লেখা দাগ থেকে দারুণ কিছু, টিভিতে অ্যাড দেখতে গেছি দাগ থেকে দারুণ কিছু, অনলাইনে দেখতে গেছি দাগ থেকে দারুণ কিছু। দ্যাট মিনস সব জায়গায় দাগ থেকে দারুণ কিছু একটা মানুষের মধ্যে কি আসছে, একটা এঙ্গেজমেন্ট তৈরি করে দিয়েছে। এই যে ক্যাম্পেইন, এই যে টোটাল যে ক্যাম্পেইনটা, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, এই যে টোটাল যতগুলো আমার প্ল্যাটফর্ম থাকবে সবগুলোর মাধ্যমে একটা ক্যাম্পেইন তৈরি করা। মানে ক্যাম্পেইন কিভাবে বলবো, দ্যাট মিনস একটা ইন্ডিভিজুয়াল একটা থিম কিন্তু মানুষের মাথায় দিয়ে দিছে যে ডাক থেকে দারুণ কিছু, এবং সেইটাকে প্রুভ করার জন্য ওরা কিন্তু অনেক অ্যাক্টিভিটিস করে। যেমন আমি অনেক স্কুলে, আপনারা যে কেসটা আপনারা ওই 3rd এডিশন আছে, ওই কেসটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো, কিন্তু আপনাদের কাজ হবে সামারি করে আজকে পাঠানো। আমি এটা আপনারা এটা সময় আজকে বা কালকের মধ্যে জমা দিতে হবে। সো এই কেসটা আপনারা বললে আপনারা দেখতে পারবেন যে ওরা পাকিস্তানে যখন এই ডাক থেকে দারুণ কিছু করেছে, ওরা অ্যাড তৈরি করেছে, হ্যাঁ ওরা অ্যাড তৈরি, কিন্তু একটা বেশি একটা সারা পড়েনি। কারণ কি, কারণ এই যে দাগ থেকে দারুণ কিছু কনসেপ্টটা মানুষের মধ্যে নিয়ে আসার জন্য ওরা কি করেছে, অ্যাডের পাশাপাশি স্কুল ক্যাম্পেইন করেছে, স্কুলে গিয়েছে, বাচ্চাদেরকে খেলার জন্য সুযোগ দিয়েছে, বিভিন্ন ধরনের মানে ক্যাম্পেইন করেছে। এবং ওরা ওদের মানে কি ওদের যে অভিভাবক, মানে যারা বাচ্চাদের যে অভিভাবকরা ছিল, প্যারেন্টস ছিল, প্যারেন্টসদেরকে বোঝানোর চেষ্টা করছে যে বাচ্চাদেরকে যদি আমরা মানে ওদেরকে আমরা যদি ওপেনলি আমরা যদি ছেড়ে দিই, ওদের মেধা বিকাশ হবে। কেন বাচ্চাদেরকে মানে দাগের জন্য বা কাপড় ময়লা হয়ে যাবে এই জন্য কি ঘরে রাখা উচিত না। এই যে একটা ক্যাম্পেইন ওরা করেছে দীর্ঘদিন ধরে, কিন্তু এই ক্যাম্পেইনটাই করে যাচ্ছে। ওখানে যেই থিমে ওরা নিয়ে আসে দাগ থেকে দারুণ কিছু, দ্যাট মিনস আমাদের মাথায় এখন একটা কমন জিনিস চলে আসছে যে দাগ থেকে দারুণ কিছু কনসেপ্টটাই কি সার্ফ এক্সেল। সো এই যে ওদের যে কনসেপ্ট, এই যে কনসেপ্টটা এখন যতগুলো অ্যাড ওরা ওয়ার্ল্ডে যেখানে যেভাবে অ্যাড বানায় না কেন, এই মোটামুটি এই একটা কমন ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে দাগ থেকে দারুণ কিছু। এই যে আমরা এই অ্যাডের কথা আমাদের সবারই মনে আছে, ওই যে সে যখন যায় ইয়ে করতে,
বা তার ভাই সে যায়, তখন যে তার কাপড়টা ময়লা করে ফেলে, তখন ওই তোর ভাই কাদাটাকে অনেকক্ষণ মারার পরে বলে যে মানে এই নে বা আমার বোনের কাপড় কেন ময়লা করেছিস। দ্যাট মিনস ওই দাগ থেকে দারুণ কিছু যে কনসেপ্টের যেই একটা এক্সিকিউশন, এটাও একটা পাকিস্তানের অ্যাড, খুব ক্রিয়েটিভ অ্যাড। হ্যাঁ, এই একটা আপনারা দেখেছেন, এই যে ও মানে এই যে বিভিন্ন সময় বা ইন্ডিয়ার ঈদের সময় বাচ্চারা কাপড় চোপড় নষ্ট করে, একজনকে হেল্প করে। সো এই যে কনসেপ্টটা, এই টোটাল ক্যাম্পেইনটাকে ওরা বলা, এটাকে বলা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন ক্যাম্পেইন বা আইএমসি ক্যাম্পেইন যেটাকে আমরা বলি। দ্যাট মিনস এমন একটা কনসেপ্ট নিয়ে আসা, আপনাদেরও অ্যাসাইনমেন্ট হবে টোটাল যে আপনারা যে ইন্ডিভিজুয়াল যে প্রেজেন্টেশনটা দিবেন, প্রত্যেকেরই এক একটা ব্র্যান্ডের নিজস্ব থিম ঠিক রেখে আপনার একটা আইএমসি ক্যাম্পেইন তৈরি করতে হবে। সেটা আমরা ওভার দ্য টাইম আপনারা এখন থেকে মাথায় শুরু করে দেন, ধীরে ধীরে চ্যাপ্টারের সাথে অ্যাডজাস্ট করা শুরু করেন। এই আমরা রিসেন্টলি যে একটা দেখেছি সার্ফ এক্সেলের, এখনো এটা চলতেছে, ডাক থেকে দারুণ কিছু। সো এইভাবে আমরা কিন্তু এই মেসেজগুলো ওরা একটা দেওয়ার চেষ্টা করছে। আমরা যেমন আমরা যদি এই স্নিকার্সের অ্যাডটার কথা খেয়াল করে থাকি, আপনাদের মনে আছে কিনা স্নিকারের যে অ্যাডটা ছিল, দ্যাট মিনস মানে হাঙ্গার কো আচ্ছে সে আচ্ছে বদল দেতা হয়। দ্যাট মিনস মানে হাঙ্গরি থাকলেই কি, হাঙ্গরি এমন একটা জিনিস যেটা মানুষকে চেঞ্জ করে দেয়। যেমন পুরুষ থেকে দেখেছে, আমরা দেখছি নর্মাল একজন থেকে একটা মহিলা হয়ে যাচ্ছে, মহিলা থেকে পুরুষ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু এই অ্যাডটা কিন্তু আমরা টিভিতে অ্যাভেলেবল দেখি, স্নিকার্সের যে অ্যাড, হ্যাংরি গ্র্যাব স্নিকার। তো এই যে ওরা কিন্তু এটা শুধুমাত্র এই যে টিভিতে বিলবোর্ড এমন না, এই যে ওরা ইন্ডিয়ার পুরো পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেইনটা ওরা লঞ্চ করেছে। দ্যাট মিনস ডাক থেকে মানে হাঙ্গরি হলে মানুষকে কি, মানুষ সাধারণ মানুষকে কি বিভিন্নভাবে চেঞ্জ করে দেয়। সো এইটা ওরা চেষ্টা করেছে যে যেন এটা মানুষের মধ্যে কনসেপ্টটা ওরা নিয়ে যেতে পারে যে ডাক থেকে দারুণ কিছু কিভাবে হয়। আর সরি, হাঙ্গরি মানে যে হাঙ্গরিটা কিভাবে মানুষকে চেঞ্জ করে দেয়, এবং সেটাকে আবার অ্যাজ ইউজুয়াল নিয়ে আসার জন্য ওরা কি স্নিকার্সটা ব্যবহার করেছে, হাঙ্গরি স্ন্যাক স্নিকার। দ্যাট মিনস এই যেমন সবাই তো চকলেট বিক্রি করে, তো চকলেট মানে ক্ষুধা লাগলে চকলেট খায় এমন কিন্তু না কেউ। তো তারা এমন ভাবে জিনিসটাকে ডেভেলপ করেছে, এবং ওদের প্রোডাক্টটার কোয়ালিটিও আছে যে কেউ যদি হাঙ্গরি থাকে সে একটা স্নিকার নিতে পারে। মানে দ্যাট মিনস চকলেট তো আমরা খাই অকেশনালি, হাঙ্গরি হলে তো আর স্নিকার খাই না, আর সরি চকলেট খাই না। সো ওই কনসেপ্টটা করে ডেভেলপ করে ওরা একটা ক্যাম্পেইন নিয়ে আসছে যে হাঙ্গা আচ্ছে আচ্ছে কো বদল দেতা হয়। তো এইভাবে এই ক্যাম্পেইনটা কিন্তু ওরা এটা দিয়ে কিন্তু যত অ্যাডগুলো তৈরি করছে, যত কমিউনিকেশন যেখানে যায়, ওই থিমটা ঠিক রাখতেছে। এই যে এত বিলবোর্ড পুরো ইন্ডিয়াতে এত জায়গায় যে এত বিলবোর্ড গুলো ডেভেলপ করেছে, সব জায়গায় কিন্তু এই কমন জিনিসটা করে রাখছে। এবং ওই যে একজন মডেল ব্যবহার করতেছে, যে মডেলের মাধ্যমে তারা বুঝেছে যে একটা মানুষ কি, এই যেমন এই যে একটা মানুষ, একটা মডেল, একটা 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 খুব রিনাউন্ড মডেল, সে কিন্তু কি হয়ে গেছে, একজন খেলোয়াড় হয়ে গেছে। কেন? কারণ ওই যে হাঙ্গরি থেকে। তো এইভাবে আমরা কিন্তু এই কনসেপ্টটা ওরা কিন্তু ডেভেলপ করেছে, এবং এটা কিন্তু খুব একটা জনপ্রিয় ক্যাম্পেইন, এখনো সাকসেসফুল একটা ক্যাম্পেইন বলা হয় বিভিন্ন দেশের মধ্যে। সো আমরা যদি একটু নিউ মার্কেটিং কিছু চ্যালেঞ্জেস আমরা খেয়াল করি, মার্কেটিং এর কিছু নতুন নতুন চ্যালেঞ্জ যদি দেখি, এখন কাস্টমাররা অনেক বেশি কনজিউমার আর চেঞ্জিং, অনেক খুব কুইকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তারা খুব বেশি ইনফর্ম। তাদের কাছে এত ইনফরমেশন আছে, আপনি যে একটা অ্যাড দিবেন আর তাদেরকে বলবেন যে আমি হচ্ছে বিশ্বের 1 নাম্বার প্রোডাক্ট, যা আর বিশ্বের কোথাও নাই, এই কথা বলার সুযোগ নেই এখন। কারণ মানুষ অ্যাভেলেবল ইনফরমেশন মানুষের হাতে, আপনি চাইলেই তাকে যে কোনো ইনফরমেশন দিয়ে তাকে স্টুপিড বানাতে পারবেন। সো ইউ হ্যাভ টু প্রোভাইড একুরেট ইনফরমেশন, যেটা কাস্টমারকে একটু ডিফারেন্ট কিছু ইনফরমেশন দিতে হবে, যেটা কাস্টমারকে কি করবে, কাস্টমারকে সাপোর্ট করবে, কাস্টমার যেটা বিলিভ করবে। এরকম ভাবে মার্কেটিং স্ট্র্যাটেজিস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, ডে টু ডে মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আর আগে একটা সময় হতো যে টিভিতে একটা অ্যাড দিত, মোটামুটি হয়ে যেত। এখন আমরা টিভিতে অ্যাড দেখি জাস্ট এমনি দেখার জন্য দেখি, যে আমরা একটা মুভি দেখতে বসছি, মুভির পাশাপাশি একটা টিভিতে অ্যাড দেখতেছি। এর বেশি কিন্তু আমরা এখন আর টিভিতে অ্যাড তেমন একটা বিশ্বাস করি না। কারণ এখন আর মাস মার্কেটিং মানে দেখবেন একটা অ্যাড সবার জন্য, এইরকম কনসেপ্ট এখন নাই। এখন স্টুডেন্টদের জন্য আলাদা করে অ্যাড বানাইতে হয়, এই বয়স্ক বিপদের জন্য আলাদা করে, বাচ্চাদের জন্য আলাদা করে, বিভিন্ন ফরম্যাটে কিন্তু এখন কি মাস মার্কেটিংটা এখন আর নাই। আমরা মাস মার্কেটিং তো পরে আসছে, চ্যাপ্টার নাম্বার 7, দ্যাট মিন্স ওয়ান অফার ফর অল, একটা অফার দিয়ে সবাইকে টার্গেট করার যুগ কি এখন আর নাই। কারণ আপনি একটা অফার দিবেন সবার জন্য এমন না, তাহলে ইউনিলিভার এতগুলো শ্যাম্পু বের করতো না। এতগুলো শ্যাম্পু বের করার পিছনে কারণ কি, এক এক কাস্টমারের জন্য এক এক রকম শ্যাম্পু ওরা ডেভেলপ করেছে। দ্যাট মিন্স এখন মার্কেটটা অনেক বেশি ফ্র্যাগমেন্টেড, মানে সেগমেন্টেড হয়ে গেছে। মার্কেটার আগের মতো এখন কি একটা কমিউনিকেশন করলাম, একটা অ্যাড দিলাম, সবাই দেখলো, বিষয়টা এমন। এখন আমার অনলাইনে অ্যাড দিতে হয়, এর ইউটিউবে অ্যাড দিতে হয়, তারপর আমার সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়াগুলোতে অ্যাড দিতে, ইনস্টাগ্রামে অ্যাড দিতে হয়, কারণ কাস্টমার যে কে কোথায় আছে সেটা বলা ডিফিকাল্ট। আমাকে আবার অনলাইনে বিভিন্ন ধরনের কাস্টমার রিভিউ দিতে, সেগুলো খেয়াল রাখতে হচ্ছে, এমন কোনো নেগেটিভ রিভিউ আসছে কিনা, আসলে সেটা কিভাবে কভার করা যাচ্ছে। অ্যান্ড নাম্বার 3, যেটাকে আমরা বেশি বলছি চেঞ্জিং কমিউনিকেশন টেকনোলজি, এখন
কমিউনিকেশন টেকনোলজি গুলো এত বেশি পরিবর্তন হয়ে গেছে, ইউ ক্যান ইমাজিন যে কিভাবে আমরা আমরা হয়তো বন্ধুদের সাথে চ্যাটে কথা বলতেছি যে দোস্ত আমার এই মোবাইলটা খুব ভালো লাগছে বা ওই মোবাইলটা খুব দরকার, ওই মোবাইলটা খুবই সুন্দর। এইটা আমি চ্যাট করার পরে কিছুক্ষণ পরে আমি যখন আবার ফেসবুকে গেলাম, গিয়ে দেখলাম যে আমার নিউজ ফিডে একদম শুরুতে আমি যে প্রোডাক্টগুলো ফেসবুকে চ্যাট করেছি আমার বন্ধুর সাথে, এই প্রোডাক্টগুলো আমার কোথায় চলে আসছে, আমার নিউজ ফিডে চলে আসছে। সো দিস ইজ কল টেকনোলজি। দ্যাট মিনস মানে এই যে ডাটাবেস বা বিভিন্ন ডাটা সায়েন্সের মাধ্যমে কোম্পানি বুঝেই যায় যে আমার কোন প্রোডাক্ট দরকার। সো এই যে টেকনোলজি চেঞ্জ, হ্যাঁ, এটা খুবই এখন একটা বড় একটা অ্যাসপেক্ট হয়ে গেছে। এখন অনলাইনে যেই অ্যাডভার্টাইজিং এর পরিমাণ, যেমন ইউটিউবে টিভির চেয়ে এখন ইউটিউবে একটা সময় গিয়ে আর 2-3 বছর পরে দেখা যাবে ইউটিউব এবং ফেসবুকে অ্যাডের পরিমাণ সবচেয়ে বেশি। এখন তো ফেসবুকে এমনিও অ্যাডের পরিমাণ বেশি কম্পারেটিভ টু টিভি। প্রত্যেকটা কোম্পানি, যেমন ইউনিলিভারের কোম্পানি যে জায়গায় টিভিতে যে অ্যাড খরচ করতে আসছে, কয়েক গুণ অ্যাড এখন খরচ করা ফেসবুকে। আপনারা এটাও জানেন যে ফেসবুকে যেহেতু অনেক বড় লেন্থের অ্যাড দেওয়া যায় বড় করে, সো কোম্পানিগুলো আলাদা করে ফেসবুকের জন্য আলাদা করে ওরা অ্যাড বানায়, অনলাইনের জন্য আলাদা অ্যাড বানায়, টিভির জন্য অ্যাড বানায়। টিভির যে অ্যাডটা ওইটাকে বড় ভার্সনে ওরা বানায় কোথায়, ফেসবুকের জন্য। সো এইরকম ভাবে কিন্তু এখন অনেক কোম্পানি আছে এখন আর ট্রেডিশনাল মানে টিভি বা অফলাইনে অ্যাডই দেয় না, সরাসরি ডাইরেক্ট অনলাইনে দিয়ে দেয়। সো এইরকম বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু কমিউনিকেশনের মডেল এখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে এখন কিন্তু নিউ মার্কেটিং রিয়েলিটিস আমরা পড়ে যাচ্ছি এবং সেটাকে অ্যাবজর্ব করতে হচ্ছে। আপনাদেরকে এই বিষয়গুলোকে খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। আই মাস্ট সে যে এটাকে মনোযোগ সহকারে পড়তে হবে, এছাড়া আপনাদের কোনো বিকল্প নাই। সো এবং অ্যাডভার্টাইজিং একটা বড় ইম্পর্টেন্ট আপনাদেরকে দিয়ে যে আমি একটা যে কাজ করাবো, একটা ছোট অ্যাসাইনমেন্ট দিব, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনারা কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে শুনেছেন কিনা আমি তারপর একটু ছোট করে বলে নিই। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে ক্রিয়েটিং, ইন্সপায়ারিং এন্ড শেয়ারিং ব্র্যান্ড মেসেজ and conversation with and among consumers across a fluid mix of paid, owned, earned and shared channels. কন্টেন্ট মার্কেটিংটাকে বলা হয় দ্যাট মিন্স কন্টেন্ট, আমি কি কাস্টমারকে শোনাচ্ছি, গল্পটা কি শোনাচ্ছি, কাস্টমারকে যে গল্পটা শোনাচ্ছি সেটা কি, হ্যাঁ সেটা এই গল্পটা কি শোনাচ্ছি, গল্পটা কি নিয়ে। কন্টেন্ট মার্কেটিং এর আমি যদি আপনাদেরকে বলি, যেমন টাটা স্কাই একটা অ্যাড আপনারা দেখে থাকবেন, যে টাটা স্কাইয়ের একটা অ্যাড আমি আপনাদেরকে যদি সম্ভব হয় ক্লাসের শেষে, যদি আজকের ক্লাস শেষে সুযোগ থাকে, সময় থাকে, আমি দেখাবো একটু আপনাদেরকে ইউটিউবে। দ্যাট মিনস কন্টেন্ট মার্কেটিং এর পাওয়ার কত বড়। দ্যাট মিনস আপনি এই যে আমরা যদি কন্টেন্ট মার্কেটিং এর কথা মনে আছে কিনা, গ্রামীণ ফোনের আমরা যে একটা অ্যাড দেখেছিলাম 2 পর্বের, মিম এবং আহসানের, আপনাদের খেয়াল আছে কিনা, একটা গল্প, একটা রোমান্টিক একটা লাভ স্টোরি, যেটা মানে খুব বেশি আমাদেরকে টাচই করেছে। দ্যাট মিনস আমরা কিন্তু ওই অ্যাডটা দেখার জন্য খুবই একটা উদ্গ্রীব হয়ে থাকছি, যে দেখেছি একটা পার্ট শেষ হয়েছে, পার্ট 2 আবার এসছে এবং এটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। কেন? কারণ বিকজ অফ বিভিন্ন রিজনের কারণে আমরা কিন্তু সেটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি। দ্যাট মিনস কন্টেন্ট মার্কেটিংটা এখন একটা মার্কেটিং খুব বড় একটা পার্ট ধরা হয়, যে কি গল্পটা দিচ্ছে, গল্পটা কি, কন্টেন্টটা কি। কন্টেন্টটা হচ্ছে আমরা যে অ্যাডের, আমরা প্রিন্টেডের মধ্যে যে কথাগুলো লিখি, দেখবেন অনেক প্রিন্টেড এত সুন্দর করে কথা লাগবে, যেমন আমরাই তো, গ্রামীণ ফোনের মনে আছে কিনা, আমরাই তো খুব জনপ্রিয় হয়েছে। হ্যাঁ আমরাই তো, হ্যাঁ। তারপরে বিভিন্ন এই যেমন আমরা নর্মালি দেখি না, এই যে আমরা এই যে বিভিন্ন ভাইরাল ওয়ার্ড গুলো আমরা যদি দেখি, এগুলো দিয়েও কিন্তু অনেক ক্রিয়েটিভ ক্যাম্পেইন করা, যেমন আহ্বাতি যা হও, এই ধরনের কথাগুলো কিন্তু এখন কি মার্কেটে অনেক বেশি ভাইরাল। তো এগুলো যদি আমরা খুব সুন্দর কন্টেন্ট যদি বানাতে পারি, এগুলো মার্কেটে অনেক বেশি চলবে। এই যে এগুলোই কন্টেন্ট মার্কেটিং বলে। এখন কিন্তু যুগটাই কন্টেন্ট মার্কেটিং এর, কারণ অ্যাড তখনই দেখবে যখন একটা খুব গল্প থাকবে, খুব সুন্দর স্টোরি থাকবে। রিসেন্টলি আমি আমার ফেসবুক থেকে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, অনেকে লাইক কমেন্ট লাইক করেছেন, শেয়ার এটা দিয়েছেন, যে আমি একটা ওই যে সিম্ফনির যে একটা, সিম্ফনি তো মার্কেট থেকে হারাই গেছে, সিম্ফনি নিয়ে কিন্তু খবর নেই আমাদের কারণ। সিম্ফনি একটা শিক্ষক দিবসে একটা অ্যাড করেছে, হ্যাঁ এইটার পাওয়ারটা কি, একটা কি খুব খুব গ্রাফিক্স, খুব ভিডিও, অনেক কিছু ব্যবহার করেছে না, খুব সিম্পল একটা গ্রাফিক্স ব্যবহার করেছে, কিন্তু একটা পাওয়ারফুল মেসেজ দিয়েছে মানুষের। আমাদের শিক্ষক হিসাবে, আপনারা ছাত্র হিসাবে, ছাত্রছাত্রী হিসাবে আপনাদের একদম মনে ছুঁয়ে গেছে কি, কোনটা, গল্পটা, কন্টেন্টটা। তো এখন অ্যাডের যুগই হচ্ছে কন্টেন্ট। আপনাদেরকেও আমি এরকম কন্টেন্ট তৈরি করার জন্য বিশেষ করে একটা মানে প্রিন্টের ওই যে একটা কন্টেন্ট, একটা গল্পের মতো একটা বানাবেন আপনারা। এই যে মানে স্লোগানগুলো কিন্তু একটা কন্টেন্টের এক্সাম্পল, ঠিক আছে, স্লোগানগুলো, ঠিক আছে, বিশ্বস্ততার নাম, বিশ্বস্ততার প্রতীক, হ্যাঁ বিভিন্ন দেখবেন টিভিতে বিভিন্ন সময় কাছে থাকুন, ঠিক আছে। যেমন আমরা যদি ইয়াতে দেখি, আবার করোনার সময় দেখেছি অনেক কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট ডেভেলপ করেছে, আপনারা ঘরে থাকুন, আমরা বাইরে আছি আপনাদের জন্য,
হ্যাঁ মানে ওই যে ডাক্তাররা দিয়ে দিয়েছে, এটা খুব পাওয়ারফুল মেসেজ। এই মেসেজগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখনের যুগটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর যুগ। যত বেশি পাওয়ারফুল মেসেজ থ্রো করা যাবে কাস্টমারকে, তত বেশি অ্যাট্রাক্ট করা যাবে। কারণ যত আপনি একদম রকেট মকেট উড়াইয়া দেখেছে গাড়ি টাড়ি একদম কয়েকটা গাড়ি ভেঙে টেঙে উড়ে টুড়ে নিয়ে আসেন, লাভ নেই। কাস্টমার কিন্তু এটার প্রতি বেশি একটা অ্যাফিলিয়েশন হবে না। কিন্তু খুব সফটলি ইমোশনাল একটা মেসেজ দিয়ে দিবেন কাস্টমারকে, কাস্টমার সেটাই কি করবে, অ্যাবজর্ব করে নেবে। সরি। সরি সরি একটু ডিস্টার্ব। আচ্ছা, সো আমরা এই কন্টেন্ট ইন্টিগ্রেট মার্কেটিং তো আমরা বললাম যে ইন্টিগ্রেট মার্কেটিংটা কি, integration by the companies of its communication channel to deliver a clear, consistent, compelling message about the organization and its brands. যতগুলো চ্যানেল আছে কমিউনিকেশন, যতগুলো চ্যানেল আছে সবগুলোতে একটা ক্লিয়ার কনসিস্টেন্ট মানে কি একই রকম, মানে একটা সেম মেসেজ সব চ্যানেলগুলোতে। আমি টিভিতে দিলাম একরকম অ্যাড, কিন্তু আমার যে সেলস পিপল আছে, আমার যে পার্সোনাল সেলিং গুলো আছে, ওখানে আবার ওরা এটা কনভে করতে পারলো না, তো তখন কিন্তু আবার সেটা ইন্টিগ্রেট হবে না। ইন্টিগ্রেট মানে কি, ইন্টিগ্রেট করা, সবগুলোর মধ্যে সমন্বয় করা একটা মেসেজ ক্রিয়েট করা। আমরা যদি দেখি যে মানে কমিউনিকেশন স্ট্র্যাটেজি কি হয়, মানে ইন্ডিকেট আইএমসিটা কি হয়, যেমন অ্যাডভার্টাইজিং পার্সোনালিটি, এই দেখেন যতগুলো টুল আছে, যে 5টা টুল আমরা পড়েছি, এই সবগুলোর সাথে সবগুলোতে একই রকম মেসেজ। সবগুলো চ্যানেল যতগুলো আছে সবগুলোতে একটা সেম মেসেজ যদি আমরা দিয়ে একটা ব্ল্যান্ড করতে পারি প্রমোশন টুলগুলোকে, তখন সেটাকে আমরা বলছি আইএমসি। ওকে, আইএমসি পড়ার আগে আমরা তো আইএমসি নিয়ে একটু পড়াশোনা করবই। হ্যাঁ, যেমন আমরা কিন্তু আইএমসি নিয়ে পড়াশোনা করার সময় আপনাদেরকে বলেছি যে এখন আমরা যেখানে যাই একই রকম মেসেজ আমরা টিভিতে দেখি, আমাদের ইভেন আমি যদি আপনাদেরকে বলি, আমরা যখন এই যে ট্রু কলার দিয়ে যখন আমরা আইডি ডিটেক্ট করার চেষ্টা করি, ওখানেও কিন্তু একটা মেসেজ চলে যায়। এই মেসেজের মাধ্যমে কি সেম জিনিসটাই ডেভেলপ হয়। ঠিক আছে, সো আমরা আপনাদেরকে যদি একটু কমিউনিকেশন প্রসেস, এটা আপনারা বিজনেস কমিউনিকেশন আদার বিভিন্ন কোর্সে পরে আসছেন, এটা নিয়ে আমি খুব বেশি ডিটেলস বলবো না, বাট এটাকে বলা হয় কমিউনিকেশনের ব্যাকবোন। এটাই কমিউনিকেশনের ব্যাকবোন। এটা ছাড়া কমিউনিকেশন কখনোই পসিবল না। এটা ছাড়া আপনি কখনোই কমিউনিকেশন পসিবল না। এখন এই কমিউনিকেশন মডেলটার উপরে ডিপেন্ড করে আপনাকে যত কমিউনিকেশন আছে সেটাকে ডেভেলপ করতে হবে। আপনাকে বিফোর দ্যাট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য কমিউনিকেশন প্রসেস। হাউ ক্যান ইউ কমিউনিকেট টুয়ার্ডস আওয়ার এনি কাইন্ড অফ কাস্টমার। আমরা মানুষের সাথে কমিউনিকেট কিভাবে করি, একজন সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে, একজন মেসেজটা পাঠায় আর একজন রিসিভ করে, দুইটা পার্ট। আমরা যদি দেখি যে আমরা একজন থাকে কি সেন্ডার আর একজন রিসিভার, দুইটা পার্সন, এখানে দুইটা পার্সন, একটা সেন্ডার একটা রিসিভার, দুইজন পার্সন। একজন মেসেজ পাঠায়, একজন কি করে মেসেজটা রিসিভ করে, ফাইন। এরপরে সেকেন্ড হচ্ছে একটাকে বলা হয় এনকোডিং, একটাকে বলা হয় ডিকোডিং। আমরা কিন্তু এটা পরে আসছি, সরি আমরা কমিউনিকেশন যদি আমরা এনকোডিং ডিকোডিংটা পরে আসতেছি। কমিউনিকেশন টুলটা কি, মেসেজ, আমরা কি মেসেজ পাঠাচ্ছি এবং সাথে কি কি মিডিয়ার মাধ্যমে পাঠাচ্ছি। প্রথমে কি পাঠাবো, আমি একজন সেন্ডার হইতে হবে, একজন রিসিভার হইতে হবে। ঠিক এমন ভাবে একটা মেসেজ, আমি একটা মেসেজ পাঠাইছি, কারণ কমিউনিকেশন তো কোনো একটা মেসেজ ছাড়া তো কমিউনিকেশন হচ্ছে না, তাই না? এখন এখন মানে মেসেজটা আমরা কি করবো, কোনো একটা মিডিয়ার মাধ্যমে তো পাঠাইতে হবে, মেসেজটা সরাসরি পাঠানো যায় না। কোনো একটা মিডিয়া, যেমন আমি এই যে অনলাইন প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনাদের কাছে মেসেজটা পাঠাচ্ছি। তারপর নাম্বার 3 আমরা যদি দেখি যে আরো কিছু ফাংশন থাকে, যেমন এনকোডিং করা, মেসেজটা এনকোড করা, যে আমি যেভাবে চাচ্ছি, আমি যেভাবে মানে আমি তো যেভাবে মেসেজটাকে এনকোড করে দিব। এনকোডিং ডিকোডিংটা কি সেটা তো আপনারা জানেন, অথবা আমি একটু বুঝাই দিব। মেসেজটা এনকোডিং করব কি, দ্যাট ইজ মেসেজটা কোনো একটা ফরম্যাটে আমি কি ছাড়তে হবে। এখন আমার থটটা আমি যদি চিন্তা করি যে আমি একটা জিনিস চিন্তা করেছি, এখন চিন্তাটা কি আপনাদেরকে আমি মুখের মাধ্যমে প্রকাশ করতেছি, তাই না? কিন্তু এটা আছে কোথায়, আমার ব্রেইনে, আমি থিঙ্কিং দিয়ে এটা চিন্তা করেছি, কিন্তু আপনাদেরকে আমি এখন কি ভিজুয়ালি দেখাচ্ছি জিনিসটাকে এবং মুখে বলতেছি কি ভার্বালি। তো এটা কি আমার থটটা, ভিতরের থটটাকে আমি ভার্বালি কি করতেছি, এনকোডিং করতেছি। আবার আপনি কি করতেছেন, আমি করতেছি মুখে এনকোডিং, দ্যাট মিন্স মুখ দিয়ে আমি কি করতেছি, মেসেজটাকে থ্রো করতেছি আপনাকে। না, আপনি কি এটাকে মুখ দিয়ে নিচ্ছেন না, আপনি সেটাকে নিচ্ছেন কি দিয়ে, হেয়ার দিয়ে, মানে কান দিয়ে। দ্যাট মিন্স আপনি ডিকোড করতেছেন কি দিয়ে, কান দিয়ে। সো এই যে এনকোডিং এবং ডিকোডিং, এটাও একটা ফাংশন। এবং অফকোর্স আপনাকে অবশ্যই মেসেজটা দেওয়ার পর আপনাকে রেসপন্স দিতে হবে এবং সেই রেসপন্সটাকে ফিডব্যাক আরে কালেক্ট করতে হবে।
হ্যাঁ আপনি রিসিভার যে পাঠাবে রেসপন্স আকারে, আর আপনি সেন্টার এটাকে ফিডব্যাক আকারে কালেক্ট করবেন। আর অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে অনেক সময় মেসেজ থ্রো করার সময় কিছু নয়েজ বা ডিস্টারবেন্স তৈরি হয়, সেটাকে আমাকে আরে কিনে গেছি। এক্সকিউজ মি, মাসুম কি সমস্যা? নো স্যার, স্যার ভুল হয়ে গেছে। খেয়াল রাখতে হবে তো, ভুল করা যাবে না তো। ওকে স্যার। সো এইভাবে আমরা কি আমরা একটা কমিউনিকেশন প্রসেস কিন্তু আমরা এটা সম্পর্কে জানি। এখন আমাদের মার্কেটিং এই কমিউনিকেশন প্রসেসটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব এবং সেটা দেখার চেষ্টা করব। এখন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অবশ্যই একটা সেন্টার হইতে হবে। সে ফর এক্সাম্পল কোম্পানি হচ্ছে কি, একটা কোম্পানি একটা হচ্ছে সেন্টার। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন গ্রামীণ ফোন। হ্যাঁ গ্রামীণ ফোন এক্সাম্পল দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। গ্রামীণ ফোন হচ্ছে সেন্টার, রিসিভারকে তার কাস্টমাররা, দ্যাট মিনস আমরা যারা কাস্টমার, তাই না? তারা হচ্ছে গ্রামীণ ফোনের যারা কাস্টমার, তারা হচ্ছে রিসিভার। ওকে ফাইন। তো গ্রামীণ ফোন কি করবে, সে একটা মেসেজ থ্রো করবে, এনকোডিং করবে। সে একটা কিছু জানাতে চায়, সে এনকোডিং করবে। সে এনকোডিং করার জন্য কি করবে, বিভিন্ন ধরনের সিম্বলিক ফর্ম, যেমন বিভিন্ন সাউন্ড, ইলাস্ট্রেশন, বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা অ্যাড বানাবে যে কাছে থাকুন, আমি ওই যে মানে ওই যে আমরা কি মানে সুস্থতার জন্য আবার মানে হাসবো, বা ওই যে বা তার সে একটা মেসেজ দিবে যে কি স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো এই মেসেজটা দেওয়ার জন্য সে কি করেছে, বিভিন্ন সাউন্ড, ইলাস্ট্রেশন, একটা অ্যাডের মাধ্যমে সে একটা কি করেছে, এনকোডিং করছে মেসেজটা টোটাল। মানে দ্যাট মিন্স বিভিন্ন সাউন্ড, সিম্বল, তার বিভিন্ন মিউজিক, ইলাস্ট্রেশনের মাধ্যমে সে কি করেছে, একটা এনকোড করে সে একটা মেসেজ দাঁড় করে, মানে একটা দাঁড় করিয়েছে, একটা সিম্বলিক একটা ফর্ম দাঁড় করেছে। এখন তার এই মেসেজটা ডেভেলপ করার জন্য সে ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করেছে, সাউন্ড ব্যবহার করেছে, ইলাস্ট্রেশন, টিভি অ্যাডভার্টাইজমেন্ট ব্যবহার করেছে। এই টিভি অ্যাডভার্টাইজমেন্ট ব্যবহার করার মাধ্যমে সে একটা মেসেজ তৈরি করেছে কাস্টমারের জন্য, যে কাস্টমারকে আমি মেসেজটা দিতে চাই, হ্যাঁ, যে কাছে থাকুন, যেখানে যান কাছে থাকুন। দ্যাট মিন্স কি, আপনি যেখানে যান কি কাছে থাকুন, মানে দ্যাট মিন্স যেখানে যান মানুষের কাছে থাকতে পারবেন, আমাদের নেটওয়ার্কটা এত স্ট্রং। দ্যাট মিন্স একটা মেসেজ সে ডেভেলপ করেছে এই সিম্বলগুলোর মাধ্যমে, এনকোডিং সে একটা মেসেজ ডেভেলপ করেছে। এই মেসেজটা একটা মিডিয়ার মাধ্যমে সে কি করেছে, থ্রো করেছে। যেমন সে হয়তোবা মিডিয়া হিসেবে সে ব্যবহার করেছে বিভিন্ন ধরনের টেলিভিশন, অনলাইন, অফলাইন, বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করে সেটা কি করেছে, সেটা দিয়েছে। এখন ডিকোডিং হচ্ছে এটা কাস্টমারের হ্যান্ডে, রিসিভার যেটা রিসিভ করবে, ডিকোডিংটা কাস্টমার সে কি বুঝতে পারলো, কাছে থাকুন। এখন আমি বুঝতে পারলাম যে কাছে থাকুন মানে হচ্ছে যে নেটওয়ার্ক স্ট্রং, এই কারণে বুঝাচ্ছে ওরা কাছে থাকুন। অন্য কেউ তো বলতে পারে যে গ্রামীণ ফোন কাছে থাকুন মানে গ্রামীণ ফোনের কাছে আমরা নিয়ে যেতে চাইতেছি, গ্রামীণ ফোন বলছে গ্রামীণ ফোনের কাছে যাইতে, কিন্তু কাছে থাকুন বলতে কি বোঝাচ্ছে, আপনি আপনার প্রিয়জনের কাছে থাকুন। এখন সবাই কিন্তু মিনিংটা ঠিকভাবে বুঝতে পারে না। কিছু কিছু মানুষ মনে করছে কাছে থাকুন মানে হচ্ছে গ্রামীণ ফোন তাদের কাছে আমাদের নিয়ে যেতে চান, আমরা তাদের কাছে থাকবো না, মানে বিষয়টা এমন আর কি। তো এখন কিছু মানুষ কিন্তু মেসেজটা সঠিকভাবে ডিকোড করতে পারে নাই। এটা কিন্তু গ্রামীণ ফোনেরও একটা কি, এটা যে মেসেজটা পাঠিয়ে তাদের ব্যর্থ না। এখন অনেকে আবার আমরা দেখবেন অনেক সময় অ্যাড দেখে কিন্তু অ্যাডের কি মিনিংটা বুঝতে পারি না। হ্যাঁ, তো এখন অনেক অনেক গ্রামের অনেক মানুষ আছে যারা একটু কম শিক্ষিত, তারা কিন্তু অনেক সময় এই ডিকোডিংটা বুঝতে পারে, ডিকোডিং করতে পারে। সে এনকোডিং করতে ভালো মেসেজ, ভালো মিডিয়া দিয়েছে, কিন্তু ডিকোডিং করতে পারে কি বুঝেছি এটা বুঝে না। এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা যদি আমি কি পড়াচ্ছি সেটা না বুঝেন, তাহলে আমার এনকোডিং ঠিক থাকলো, ডিকোডিং পারফেক্ট হলো না। সো দেন তারপরে ডিকোডিং হওয়ার পরে কাস্টমার সেটা রিসিভ করার পরে সে কিন্তু কি করে, রেসপন্স করে কিভাবে, বিভিন্ন রেসপন্স হতে পারে যে অ্যাডটা খুব ভালো হয়েছে, খুবই সুন্দর, অথবা সে হতে পারে যে গ্রামীণ ফোন একটা সিম কিনলো, সে গ্রামীণ ফোন একটা সিম কিনলো, এটার মাধ্যমে কিন্তু একটা রেসপন্স ডেভেলপ করা যায়। এটাও কিন্তু একটা রেসপন্স। আবার সে বলে যে না গ্রামীণ ফোন একটা খুবই ভালো, সে প্রশংসা করলো গ্রামীণ ফোনের, হ্যাঁ গ্রামীণ ফোন একটা থেকে গ্রামীণ ফোন একটা খুবই সুন্দর, সে নিজে শেয়ার দিল। যেমন আমি কি সিম্ফনি কি পারচেস করব না, কিন্তু আমি একটা কি দিয়েছি, পজিটিভ রেসপন্স দিয়েছি। দ্যাট মিনস আমি শেয়ার করেছি আমার প্রোফাইল থেকে, দ্যাট মিনস তার একটা পজিটিভ রেসপন্স দিয়েছি। এবং কোম্পানি সেই রেসপন্সটাকে ফিডব্যাক হিসেবে নেয়, কাস্টমার থেকে রেগুলার ও ফিডব্যাক নেয় যে আমি যে কমিউনিকেশনটা করলাম সে অনুযায়ী কি ফিডব্যাকটা সে তৈরি করতে পারছে কিনা। তো এখন ফিডব্যাক হিসাবে সে বিভিন্ন ধরনের ফিডব্যাক হিসাবে সে দিতে পারে যে কাস্টমাররা কি মনে করতেছে আমার অ্যাড নিয়ে, আমার কমিউনিকেশনটা গুলো কি মনে করতেছে, এই বিষয়গুলো সে কিন্তু গ্রামীণ ফোনের এই যে কাছে থাকুনটা দিয়ে অনেকে পজিটিভলি নিতেছে কিনা নেগেটিভলি নিতেছে, এগুলো সে ফিডব্যাক কালেক্ট করে। আর নয়েজ, যখন গ্রামীণ ফোনে যে কাছে অ্যাডটা দিয়েছে, হয়তো অ্যাডটা সঠিকভাবে বুঝতে পারছে না, অনেক সময় দেখেন অনেক নয়েজ তৈরি হয়। যেমন অনেক সময় অ্যাড তৈরি করলে অ্যাডটা ব্যান করে দেওয়া হয়, বিভিন্ন ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট থাকে, যেটা আসলে আমাদের রিলিজিয়াস বিভিন্ন প্রবলেমের কারণে আমরা কিন্তু সেটা অ্যালাউ করতে পারি না। এটা ওয়ান কাইন্ড অফ নয়েজ। তো এই টোটাল নয়েজ গুলোকে আমাদের কি করতে হয়, অ্যাভয়েড করতে হয়। সো ইন দিস ওয়ে কোম্পানি ইউজ দেয়ার কমিউনিকেশন প্রসেস টু ডেভেলপ দেয়ার কমিউনিকেশন। এই কমিউনিকেশন প্রসেসের মাধ্যমে কি করা হয়, এই কমিউনিকেশন মেসেজটা ডেভেলপ করা হয়।
আমি কি বুঝাতে পেরেছি মোটামুটি? ওকে। সো আমরা চেষ্টা করব একটু বুঝে নেওয়ার জন্য এই যে কমিউনিকেশন মডেলটা ব্যবহার করে কিভাবে কোম্পানিগুলো কমিউনিকেশন গুলো করে যাচ্ছে। এই কমিউনিকেশন মডেলটাই কি ব্যাকবোন বলা হয় কার? কমিউনিকেশন। এখন আমরা আজকের দিনের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা শিখবো, যেটা আপনাদের ওই আইএমসি ক্যাম্পেইন তৈরি করার জন্য এটাই আপনাদের সবচেয়ে বড় আপনাদের মানে আপনাদেরকে আমি কি বলবো, যদি এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় মানে আপনাদের গাইডলাইন। হ্যাঁ, আমরা একটা কমিউনিকেশন ইফেক্টিভ মার্কেটিং কমিউনিকেশন করার জন্য আমাকে এই 5টা প্রসেস আমাকে কি করতে হয়, এই 5টা প্রসেস আমাকে সিলেক্ট করতে হয়, এই 5টা প্রসেস আমাকে মেনটেন করতে হয়। ফার্স্ট অফ অল যে প্রসেসটা আমাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য টার্গেট অডিয়েন্স। আমি কাদের জন্য কমিউনিকেশনটা বানাবো, ওরা কারা, মানে কাদের জন্য আমি আমার কমিউনিকেশনটা তৈরি করতে যাচ্ছি, আমার কমিউনিকেশন অবজেক্টিভ কি। অনেক সময় কমিউনিকেশন অবজেক্টিভ থেকে সেলস বাড়ানো, অনেক সময় এখন যে কোভিডে অনেক সময় অনেকের কমিউনিকেশন অবজেক্টিভ হচ্ছে মানুষকে সচেতনতা জানানো। হ্যাঁ, এখানে তেমন কোনো সেলসের হয়তো ইনডাইরেক্টলি আছে কিন্তু ডাইরেক্টলি নাই। আমি প্রথমে আমার টার্গেট অডিয়েন্স কারা সেটা সেট করব এবং আমার কমিউনিকেশন অবজেক্টিভ সেটা সেট করব, দেন ডিজাইন দা মেসেজটাকে ডিজাইন করব যে কি মেসেজটা আমি দিয়ে যাচ্ছি। তারপর আমি মিডিয়া এই মেসেজটা পাঠানোর জন্য অথবা আমার যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে পাওয়ার জন্য তাদের কোথায় গেলে পাওয়া যাবে, কোন মিডিয়ার মাধ্যমে, তারপর সেই মিডিয়াটা সিলেক্ট করব। এরপর সিলেক্ট দ্য মেসেজ সোর্স। দ্যাট মিনস আমি আমার মেসেজের সোর্সটা কি। দ্যাট মিনস আমি যদি আমার মেসেজটা যে আমার বিশ্বস্ত কিনা। এখন আমি বলে দিলাম যে মানে একজন ইয়াকে এখন রিপন ভিডিওকে এনে বললাম যে রিপন ভিডিওকে কি দিয়ে একটা ভিডিও বানিয়ে বললাম যে এরকম, বা মিথিলাকে দিয়ে অনেক আমি অ্যাড বানাই বললাম যে বিশ্বস্ততার আরেক নাম আমাদের প্রোডাক্ট, এটা মিথিলা বললো। তখন বিশ্বস্ততার আরেক নাম যদি বলে যে এটা কেউ বিশ্বাস করবে না, বলবে সে সে তো বিশ্বস্ত না, তাকে আমরা কিভাবে বিশ্বাস করবো। তো এই কারণে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি মানে মেসেজের সোর্সটা কি দিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন একটা মেসেজ আমরা একটা মার্কেটিং কমিউনিকেশন কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। আমরা ওয়ান বাই ওয়ান আমরা একটা করে যাব। ফার্স্ট যেইটা যাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য টার্গেট অডিয়েন্স। এখন টার্গেট অডিয়েন্স কারা হতে পারে? আইডেন্টিফাই দ্য টার্গেট অডিয়েন্সের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার বর্তমানে যারা কারেন্ট ইউজার আছে, আমার যারা বর্তমানে ইউজার তারা আমার টার্গেট হতে পারে, অথবা আমার হতে পারে যারা আমাদের পটেনশিয়াল ইউজার মানে ভবিষ্যতে আসতে পারে তার হতে পারে, অথবা দুইজনে হতে পারে। বর্তমান যারা আছে তাদেরকেও বললাম আর যারা ভবিষ্যতে আসবে তাদেরকে বললাম। যেমন অনেক সময় আমরা টিভিতে অ্যাড দিই গ্রামীণ ফোনের রবির যারা, যে আপনারা 3 কোটি গ্রাহক আমাদের, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে, এটা কার জন্য? এই অ্যাডটা হচ্ছে যারা কারেন্ট ইউজার। কারণ কারেন্ট ইউজারদেরকেও আমার মাঝে মাঝে কি রাখতে হবে, তাদের জন্য অ্যাড তৈরি করতে হবে। বিকজ কমিউনিকেশন তৈরি, সরি অ্যাড না, পুরো টোটাল মার্কেটিং কমিউনিকেশন তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? কারণ তারাও আমাদেরকে, তারা যদি ছেড়ে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাবো। কারণ এই টার্গেট কাস্টমারকে ধরে রাখার জন্য কি আমাকে মাঝে মাঝে অ্যাড তৈরি করতে হচ্ছে। যেমন কোকা-কোলা বা দীর্ঘ 50 বছর ধরে আপনাদের সেবায়, আপনাদেরকে ধন্যবাদ। এই ধরনের বিষয়গুলো কি বলে, এই ধরনের বিষয়গুলো কিন্তু কোম্পানিগুলো প্রায় এই ধরনের কমিউনিকেশন গুলো করে থাকে। আবার নতুন কাস্টমারের জন্য আসে যে বাবা চাচাদের নেটওয়ার্ক ছেড়ে এয়ারটেলে চলে আসো। দ্যাট মিনস কাদেরকে বলছে? দ্যাট মিনস যারা ভবিষ্যতে ইউজ করবে তাদেরকে টার্গেট করে বলছে। সো এইভাবে কিন্তু আমরা টার্গেট অডিয়েন্সকে সেট করতে পারি। এটাকে আমার কারণ দুইটা অডিয়েন্সকে টার্গেট করে কমিউনিকেশন বানানো একটু ডিফিকাল্ট। কারেন্ট অডিয়েন্স যারা তাদেরকে যে কমিউনিকেশন দিব, কারণ তারা তো আমার সম্পর্কে জানেই, তাদেরকে নতুন নতুন অফার দিয়ে আমি শুধু অ্যাড বানাবো। আর যারা নতুন ইউজার বা নতুন ইউজ করবে বা ভবিষ্যতে ইউজ করতে পারে আমাদের প্রোডাক্টটা, তাদের জন্য আলাদাভাবে আমাদেরকে তৈরি করতে হবে কেন আপনি আমাদেরটা ব্যবহার করবেন অন্যটা ছেড়ে এসে, তাদের কিন্তু ওই ক্লিয়ারিফিকেশনটা দিতে হবে। সো এইভাবে আমরা কিন্তু একটা কমিউনিকেশন ডেভেলপ করতে পারি। আইডেন্টিফাই দ্য টার্গেট অডিয়েন্স আপনাকে একটা জিনিস, কমিউনিকেশন ডিসিশন গুলো হোয়াট উইল বি, কি আমরা বলবো, হ্যাঁ, এবং হাউ ইট উইল বি সেড, কিভাবে আমরা বলবো, হোয়াইন ইট উইল বি সেড, কখন বলবো, কোথায় বলবো, এবং হু উইল বি সেড, এবং এটা কে বলবে। এটা কিন্তু টার্গেট অডিয়েন্স, আমরা যখন টার্গেট অডিয়েন্স উইল হেভিলি এফেক্ট দ্য কমিউনিকেট ডিসিশনস অন। আমরা যদি টার্গেট অডিয়েন্সটা আমরা যেই সেট করি না কেন, এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মানে কোশ্চেন হচ্ছে এই 5টা, যে কি বলবো, কিভাবে বলবো, এবং কখন বলবো, কোথায় বলবো, এবং কার মাধ্যমে বলবো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট ফেলে এই আইডেন্টিফাই টার্গেট মার্কেটের জন্য। নাম্বার 2, ডিটারমিনিং দ্য কমিউনিকেশন অবজেক্টিভ। এরপর আপনাদেরকে একটা অবজেক্টিভ সেট করতে হবে যে আমি আসলে আমি কি জন্য প্রোডাক্টের অ্যাডটা বানাবো, মানে আমার অবজেক্টিভ কি। মার্কেটার সিক আ পারচেজ রেসপন্স দ্যাট রেজাল্ট ফ্রম এ কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য স্টেট অফ বায়ার্স। আমরা কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস, আপনারা চ্যাপ্টার নাম্বার 7, সরি 7 না,
চ্যাপ্টার নাম্বার 5 এ পড়ে আসছেন আপনারা খুব সম্ভবত, কনজিউমার মার্কেট নামে একটা চ্যাপ্টার পড়ে আসছেন, ওখানে কনজিউমার বাইং প্রসেস পড়ে আসছেন। হ্যাঁ, আমরা ওই যে অল্টারনেটিভ ইনফরমেশন কি নিড রিকগনিশন, ইনফরমেশন কালেকশন, এভলিউশন অল্টারনেটিভ, হ্যাঁ, ইভলিউশন অল্টারনেটিভ, পারচেজ, প্রি পারচেজ ডিসিশন, পারচেজ ডিসিশন, পোস্ট পারচেজ বিহেভিয়ার, এগুলো আপনারা পড়ে আসছেন, তাই না? এখন কমিউনিকেশন অবজেক্টিভ সেট করার জন্য আপনাকে এই বায়ার বায়ার এটাকে আমরা বলছি বায়ার রেডিনেস স্টেজ। দ্যাট মিনস অ্যাওয়ারনেস থেকে পারচেজ পর্যন্ত, অ্যাওয়ারনেস থেকে পারচেজ পর্যন্ত একটা কাস্টমার কিভাবে প্রোডাক্ট পারচেজ করে। প্রথমে প্রোডাক্টটা সম্পর্কে সে জানে, তারপরে এটা সম্পর্কে কিছু নলেজ কালেক্ট করে, মানে এই প্রোডাক্টটা সম্পর্কে কিছু নলেজ মানে রিসিভ করে, দেন প্রোডাক্টটা কিছুটা পছন্দ করার চেষ্টা করে, এরপর সে এটা প্রেফার করে যে না এটা ইউজ করা যেতে পারে। তার কনভিকশন মানে দ্যাট মিনস সে নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করে যে প্রোডাক্টটাই সবচেয়ে ভালো হবে, তারপর সে কি করে প্রোডাক্ট পারচেজ করে। আমরা কিন্তু প্রত্যেকেই এইভাবে প্রোডাক্ট পারচেজ করি। প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়, নলেজ আমরা কালেক্ট করি, তারপর আমরা পছন্দ করার চেষ্টা করি, তারপর ধীরে ধীরে এটা প্রেফারেন্স করার চেষ্টা করি, দেন কনভিকশন দ্যাট মিনস মানে স্ট্রং বিলিভ করি এটার উপরে, দেন আমরা পারচেজ করি। এখন এটা কেন আমরা পড়ছি, যেমন টার্গেট আপনি এখন আপনার অডিয়েন্স কোন পর্যায়ে আছে। এখন একটা অডিয়েন্স আছে অ্যাওয়ারনেস পর্যায়ে, তাকে তো আপনি বলতে পারেন না যে আপনি প্রোডাক্টের উপর বিশ্বাস রাখতে পারেন। তাকে অ্যাওয়ারনেসে তাকে শুধু প্রোডাক্ট সম্পর্কে জানাতে হবে। সে নলেজ স্টেজে থাকে, তাহলে প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেলস তাকে বলতে হবে, এবং সে কেন পছন্দ করবে এটার কিছু কারণ ব্যাখ্যা করতে হবে। সে যে লাইকিং নলেজ থেকে লাইকিং এ নিতে হলে, আর লাইকিং থেকে প্রেফারেন্সে নিতে হলে আপনি বলতে পারেন যে আপনি যেহেতু জিনিসটা পছন্দ করেন, আপনি প্রেফার করতে পারেন এই কারণে বিকজ অফ আপনার পছন্দটাই রাইট। তাকে প্রেফারেন্স জানতে হলে, প্রেফারেন্স থেকে কনভিকশন আনতে হলে তাকে অবশ্যই এই যে প্রেফারেন্স যদি দিচ্ছে আপনি সেটার উপর বিশ্বাস স্থাপন করতে পারেন যে আপনি আমাদের কি রয়্যাল কাস্টমার হতে পারেন, আপনি আমাদের এই ব্র্যান্ডের রয়্যাল কাস্টমার হতে পারেন, যেটা আমরা লয়াল কাস্টমার আপনাকে বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন ধরনের বেনিফিট আপনাকে দিব এই আপনি যে আমাদের একজন লয়াল কাস্টমার হন। তার কনভিকশন থেকে তার বিশ্বাসটাকে পারচেজে রূপান্তর করে নিতে হবে, যে কেন আপনি বসে আছেন, আপনি যেহেতু ব্র্যান্ডটা পছন্দ করেন আপনি কিনে ফেলেন। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এখন আমি যদি বলি যে একটা এখন অ্যাওয়ারনেস স্টেজে যে ধরনের মেসেজ আমরা থ্রো করি, আমরা কিন্তু সেটা আবার কনভিকশন স্টেজ সেই ধরনের মেসেজ থ্রো করলে হিতে বিপরীত হবে। কারণ যেই মানুষটা কনভিকশন স্টেজে আছে, মানে দ্যাট মিনস রেগুলার আমাদের প্রোডাক্ট পারচেজ করে, সে তো কনভিকশনেই থাকে, মানে আমাদের উপরে বিশ্বাস রাখে এবং প্রোডাক্ট পারচেজ করে। আমি যেমন সে ফর এক্সাম্পল, এখন আমি অ্যাপেক্স এর জুতা খুব পছন্দ করি, তাহলে অ্যাপেক্স কে আমাকে বলতে হবে স্যার আমাদের প্রোডাক্টটা খুবই ভালো, আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারেন, এটা এরকম কোয়ালিটি, এই ফেব্রিক দিয়ে বানানো হয়, এই বানানো হয়। আমাকে সে যদি এই মেসেজটা দেয় তাহলে এটা ভুল করবে। কেন? কারণ আমার তো এই স্টেজগুলো আমি কমপ্লিট করে চলে আসছি, আমি এখন কনভিকশন স্টেজে আছি। সে যদি আমাকে বলবে যে স্যার আপনি তো অ্যাপেক্সকে বিশ্বাস করেন, আমাদের নতুন মডেলটা আপনি কিনতে পারেন, যেহেতু আগে বিশ্বাস করেছেন, আগে ব্যবহার করেছেন এবং মানে আপনার প্রোডাক্ট ভালো হয়েছে, আপনি আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে কিন্তু সে আমাকে অ্যাওয়ারনেস করার প্রয়োজন পড়ে না। তো এইটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কোন স্টেজে কাস্টমারটাকে আমি কি করতেছি, মেসেজটা থ্রো করছি। এখন এই মেসেজটা থ্রো করার পরে আমরা আমরা চলে যাব আমাদের মেসেজ অবজেক্টিভ সেট করার পর। এখন আমি কোন স্টেজে আছি সেই অনুযায়ী কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে মেসেজ অ্যাওয়ারনেস স্টেজ হলে অনেক বেশি অ্যাওয়ারনেস রিলেটেড ইনফরমেশন দিয়ে আমাকে অ্যাড তৈরি করতে হবে। কোম্পানিগুলো দেখবেন এই কারণে বিভিন্ন ধরনের অ্যাড করে, একই ব্র্যান্ড একবার বলতেছে যে আপনি বিভিন্ন অফার দিতেছে, যেমন ম্যাগি নুডলসের কথা বলতেছি, অফার দিয়েছে, আবার সেই ম্যাগি নুডলস আবার কি করতেছে যে 2 মিনিটের নুডলস ম্যাগি সবচেয়ে বিশ্বস্ত নুডলস, সে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করতেছে কাস্টমারের। কারণ কি? কারণ দুই ধরনের কাস্টমারই তার কাছে আছে। কিছু কাস্টমার আছে যে অলরেডি তার প্রোডাক্ট পছন্দ করে এবং ডাইরেক্ট জাস্ট কনভিকশনে আছে, কনভিকশন থেকে শুধু পারচেজ করে, আবার কিছু আছে অ্যাওয়ারনেস স্টেজে আছে। হ্যাঁ, তো এখন এই কোম্পানিগুলো কিন্তু এই দুই ধরনের অ্যাডই করতে হয়। কারণ এখানে যে মেসেজগুলো করে অ্যাওয়ারনেস স্টেজে যেই কাজ, এই অ্যাওয়ারনেস স্টেজে যে কাজগুলো করে সেটা হচ্ছে নতুন কাস্টমারের জন্য, আর কনভিকশন স্টেজ যারা এক্সিস্টিং কাস্টমার আছে, তারা প্রেফারেন্স লেভেলে আছে, তাদেরকে পারচেজ নেওয়ার চেষ্টা করে। সো ইন দিস ওয়ে কোম্পানি ডিটারমাইন देयर কমিউনিকেশন অবজেক্টিভ। এন্ড নাম্বার 3 নাম্বার স্টেজ হচ্ছে আমাদের ডিজাইনিং আ মেসেজ ডিজাইন করা। এখন মেসেজ ডিজাইন করা এটা সবচেয়ে একটা চ্যালেঞ্জিং টাস্ক। তবে মেসেজ ডিজাইন করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে মেসেজটা থ্রো করছি কাস্টমারের জন্য, যে মেসেজটা তৈরি করছি, যেমন সার্ফ এক্সেল কি দাগ থেকে দারুণ কিছু, এই মেসেজটা যখন ওরা থ্রো করে তো ওরা কিন্তু প্রত্যেকটা কোম্পানি এই আইডা মডেলটাকে ফলো করে। আইডা মডেলটা কি? অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এন্ড অ্যাকশন। অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এন্ড অ্যাকশন, এই চারটা জিনিস কিন্তু আপনাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে যখনই আপনি কোনো একটা মেসেজ ডিজাইন করেন, যে আমার যে মেসেজটা আমি দিচ্ছি এটা কি সঠিক, মানে পর্যাপ্ত অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে কাস্টমার অ্যাটেনশন। যেমন ডাক থেকে দারুণ কিছু, এটা বলাতে কিন্তু আমরা অ্যাটেনশন গ্র্যাব করেছি। ঠিক এমনই ভাবে আমরা যখন আমরাই তো গ্রামীণ ফোনের, এটা আমরা কিন্তু অ্যাটেনশন গ্র্যাব করেছি। তারপর আমরা যখন টিভিতে দেখি যে বিশাল অফার, হ্যাঁ, মিলোনিয়ার ইয়া বলে ওয়ালটন বলে যে লাখপতি,
তো এরকম কিন্তু অ্যাটেনশন গ্র্যাব করে। সো ইউ হ্যাভ টু ফোকাস দ্য আইডিয়া মডেল। আইডিয়া মডেলটা হচ্ছে কাস্টমার প্রথমে অ্যাটেনশন গ্র্যাব করতে হবে, ইন্টারেস্ট গ্রো করতে হবে তার মধ্যে, তারপর তার মধ্যে একটা ডিজায়ার তৈরি করতে হবে, দেন সে অ্যাকশন করবে, মানে পারচেজ করবে। তাহলে কি আমি যে মেসেজটা ডেভেলপ করবো এই মেসেজটার মধ্যে থাকতে হবে কাস্টমারকে অ্যাটেনশন গ্র্যাব করে কিনা। যে অ্যাটেনশন গ্র্যাব করে তাহলে দ্যাটস গুড। তারপর অ্যাটেনশনের মাধ্যমে মানুষের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয় কিনা, অ্যাটেনশন তৈরি হলে তারপর ইন্টারেস্ট তৈরি হবে, তারপর ডিজায়ার তৈরি হবে এবং অ্যাকশন তৈরি হবে। এই চারটা জিনিস কিন্তু একটা মেসেজ থাকতে হবে, অ্যাটেনশন, ইন্টারেস্ট। আমি অ্যাটেনশন হবে কিনা মেসেজটা হবে, অ্যাটেনশন হওয়ার পরে কি ইন্টারেস্ট তৈরি হবে, হ্যাঁ ইন্টারেস্ট তৈরি হবে। একটা মানুষের মধ্যে কেনার পারচেজ করার কি অ্যাটেনশন ডিজায়ার হবে, হবে। তারপর নাম্বার লাস্ট ওয়ান, দ্যাট মিন্স তার মধ্যে অ্যাকশন, দ্যাট মিন্স পারচেজ করার মতো তার টেন্ডেন্সি আসবে কি না। সো ডিজাইনিং এ মেসেজের মধ্যে এই মডেলটা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। কেন? কারণ আইডিয়া মডেলটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা মডেল, যেটার মাধ্যমে আমরা একটা কাস্টমারের কি একটা মেসেজকে আমরা পারফেক্টলি ডিজাইন করতে পারি। সো মেসেজ ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদেরকে আমি পড়াচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে মেসেজ কন্টেন্ট আর একটা হচ্ছে মেসেজ স্ট্রাকচার বা মেসেজ ফরম্যাট। হ্যাঁ, মেসেজ ফরম্যাট, মেসেজ স্ট্রাকচার, মেসেজ ফরম্যাট, সরি। হ্যাঁ, এখানে একটা জিনিস আসে নাই, এখানে স্ট্রাকচারটা কেন আসলো না? আচ্ছা ঠিক আছে, এখানে আপনাকে দুইটা জিনিসের প্রতি এখানে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে মেসেজ কন্টেন্ট, আমি কি কন্টেন্ট দিচ্ছি, আর একটা হচ্ছে মেসেজ স্ট্রাকচার এন্ড ফরম্যাট। স্ট্রাকচার লেখাটা আসে নাই, এই সাথে আমি একটু বলে দিব, সমস্যা নেই। তাহলে নাম্বার 3 তে আমাদের কি করতে হবে, ডিজাইনিং এ মেসেজ। এবার তো আমরা কি অবজেক্টিভ সেট করে ফেললাম, আমরা সরি প্রথমে আমরা টার্গেট কাস্টমার সেট করলাম, অবজেক্টিভ সেট করলাম, আর নাম্বার 3 তে আমরা যাব কোথায়, ডিজাইনিং এ মেসেজ, মেসেজ ডিজাইন করা। মেসেজ ডিজাইন করতে আমরা মেসেজ ডিজাইন করার জন্য আমরা দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, হচ্ছে মেসেজ কন্টেন্ট আর একটা হচ্ছে মেসেজ ফরম্যাট। মেসেজ কন্টেন্টের জন্য আমাদের তিনটা অপশন আছে। আমরা টিভিতে যে অ্যাডগুলো দেখি আমাদের তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি, রেশনাল, ইমোশনাল, মোরাল। রেশনাল, ইমোশনাল, মোরাল। আমাদের যে টিভিতে যতগুলো মেসেজ দেখি এবং বিলবোর্ডে দেখি, যেখানেই দেখি, আমাদের এই মেসেজটা ডিজাইন করার জন্য আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, মেসেজ কন্টেন্ট আর একটা হচ্ছে মেসেজ স্ট্রাকচার এন্ড ফরম্যাট। মেসেজ স্ট্রাকচার এন্ড ফরম্যাট। ফার্স্ট যেটা দেখো মেসেজ কন্টেন্ট। এখন মেসেজের কন্টেন্টটা কি, দেখবে যে বিষয়বস্তুটা নিয়ে মেসেজটা তৈরি করা হয়। মেসেজের কন্টেন্টটা কি, দ্য মার্কেটার যেই যেই বিষয়বস্তুটা নিয়ে কোম্পানি মানে যে কন্টেন্টটা তৈরি করে, মানে আমার যে মেসেজটা দেখাতে চেষ্টা করা হচ্ছে। এখানে যেমন দেখো মোর ফান ইন এভরি সেন্স, এই যে এখানে একটা মেসেজ দেওয়া আছে। এই মেসেজ কন্টেন্টটা ইজ আ আপিল অর থিম দ্যাট উইল প্রডিউস দ্য ডিজায়ার রেসপন্স। যে আপিল এবং থিমটা ব্যবহার করা হয় মেসেজে। হ্যাঁ, একটা আপিল বা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়, হ্যাঁ, যেটা কি মেসেজের মধ্যে একটা অবস্থা তৈরি করে, যেটা মানুষের রেসপন্স, ডিজায়ার রেসপন্সটা কালেক্ট করার চেষ্টা করে। তিনভাবে আমরা মেসেজগুলো দেখে থাকি টিভিতে, বিলবোর্ডে, সব জায়গায়, প্রিন্টে, সব জায়গায় আমরা তিন ধরনের মেসেজ কিন্তু আমরা দেখে থাকি, বা তিন ধরনের আপিল দেখে থাকি। মেসেজের কন্টেন্টের মধ্যে তিন ধরনের আপিলটা দেখে থাকি, একটা হচ্ছে রেশনাল, একটা ইমোশনাল, একটা মোরাল। এই আমরা তিনটাই পড়বো। সো রেশনালটা আমরা সাধারণত বেশিরভাগ অ্যাডে আমরা দেখে থাকি। দ্যাট মিনস যেটাকে আমরা বলছি রেশনাল, আমরা যেটাকে বলছি নরমালি রিলেটেড টু অডিয়েন্স সেলফ ইন্টারেস্ট। অডিয়েন্স সেলফ ইন্টারেস্ট, যেটার মধ্যে আমরা লজিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন আমরা টিভিতে যেমন অ্যাড দেখি, আমরা যখন টিভিতে অ্যাড দেখি, বিশেষ করে ইলেকট্রনিক্স প্রোডাক্টের, হ্যাঁ, যে আপনি আমরা টিভিতে যখন অ্যাড দেখি, ইলেকট্রনিক্স প্রোডাক্টের যখন অ্যাড দেয়, তখন বলে যে বিখ্যাত জাপানের ব্র্যান্ড সোনি নিয়ে আসলো আপনাদের জন্য সবচেয়ে ভালো পাওয়ারফুল সবচেয়ে পিকচার টিউব ভালো এরকম একটা টিভি। দ্যাট মিনস লজিক্যাল পয়েন্ট অফ ভিউতে কেন আপনার জন্য এটা ইম্পর্টেন্ট, মানে এখানে আপনি কেন ভ্যালু, আপনি কেন ফ্যান কিনবেন 500 টাকা দিয়ে, আর 3000 টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে ভালো ফ্যান পাওয়া যায়, এই হচ্ছে আমাদের ফ্যান। আবার আমরা যখন মোবাইলের অ্যাডগুলো দেখি, মোবাইলের অ্যাড নর্মালি যখন আমরা প্রিন্টে দেখি, তখন কি দেখা যায়, কি কি ফিচার আছে, কি কি ফিচারগুলো আছে, ভ্যালু, ইকোনমি, পারফরমেন্স, এগুলো হচ্ছে আমাদের ন্যাশনাল আপিলের এক্সাম্পল। সে ফর এক্সাম্পল আমাদের টিভিতে আমরা যদি আরো দেখি, নর্মালি আমরা যখন অ্যাডগুলো দেখি, বিশেষ করে ইলেকট্রনিক্স আইটেম, ফুড আইটেমের ক্ষেত্রে সাধারণত রেশনাল আপিলগুলো ব্যবহার করা হয়, মানে লজিক্যাল পয়েন্ট অফ ভিউতে। যে অ্যাডে এখানে কোনো কিছু ইমোশনাল কিছু দেখানো হয় না, শুধু লজিক্যাল দেখায় যে কেন কিনবেন, আপনার কি বেনিফিট, কি এই প্রোডাক্টটা কিনলে কি কি বেনিফিট পাবেন, ওই প্রোডাক্টটা কিনলে কি কি বেনিফিট আপনারা পাবেন। যেমন গ্রামীণ ফোনের কিছু অ্যাড আপনারা দেখবেন, যে ওরা বলে যে গ্রামীণ ফোনে 100 টাকায় 5 GB ইন্টারনেট, সে ফর এক্সাম্পল, মানে দ্যাট মিনস আপনি 100 টাকা খরচ করলে কি পাবেন, 5 GB ইন্টারনেট। দ্যাট মিনস রেশনাল আপিল, লজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনাকে দেখাই দিচ্ছে। এটাকে বলা হচ্ছে রেশনাল আপিল। রেশনাল আপিলের অ্যাড আমরা প্রচুর দেখি টিভিতে, এবং এটা খুবই ইজি তৈরি করা, এবং বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে এই রেশনাল আপিলটা বেশিরভাগ ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স ছাড়াও প্রচুর অ্যাড আমরা টিভিতে যেটা দেখি, এটা একদম আমরা এই রেশনাল আপিলের মধ্যে আমরা ফেলতে পারি। নাম্বার 2, ইমোশনাল আপিল।
ইমোশনাল আপিলটা হয় যে অনেক সময় কোম্পানি ইমোশনালি অ্যাটাচ করে, যেমন গ্রামীণ ফোনের কিছু অ্যাড, যেমন আমরা সিম্ফনির যে অ্যাডটার কথা একটু আগে বলছিলাম, ইটস ওয়ান কাইন্ড অফ ইমোশনাল আপিল এক্সাম্পল। এটা পজিটিভ অনেক সময়, নেগেটিভ অনেক সময়, আবার ইমোশনাল আপিল নেগেটিভ অনেক সময় হয়, যেমন ভয় দেখা, ভয়ে যেমন ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডগুলো দেখবেন ভয় দেখানো হয়, অথবা হসপিটালের অ্যাডে দেখবেন হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক থেকে হসপিটাল নিয়ে গেছে, সে সুস্থ হয়ে গেছে। দ্যাট মিনস মায়ের মমতায় হসপিটালের সেবা, এরকম বিভিন্ন ইমোশনালি কিন্তু কাস্টমারকে অ্যাটাচ করা হয় তার যেই অ্যাডভার্টাইজিং এর যে কন্টেন্ট গুলো ব্যবহার করা হয়। তো ইমোশনালটা খুবই একটা জনপ্রিয় কন্টেন্ট এখন পর্যন্ত আমাদের। যেমন আমরা যদি এখন করোনার বিভিন্ন অ্যাড গুলো দেখি, এগুলোর মধ্যে অনেক সময় কিন্তু ইমোশনাল আর্টিস্ট দেখা হয়, যে আমরা মানে যে যেমন আমরা লিপটন চা, লিপটন চায়ের আমরা দুই ধরনের অ্যাড কিন্তু দেখি টিভিতে। এর আগে যখন লিপটন চায়ের অ্যাড দেখতাম, তখন লিপটন চায় দেখা যাচ্ছে বড় বড় দানা, এই দানাগুলো বড় বড় থাকার কারণে আপনার চায়ের লিকারটা খুব ভালো হবে। তারপরে রেশনাল আপিল, রেশনালি আপনাকে বুঝাই দিচ্ছে যে এটা মানে একটা ভালো প্রোডাক্ট, আপনি কিনলে এটা বেনিফিট হবে। আবার আমরা সেই লিপটন চায়েরই আবার লিপটন না, রেড লিবেল, আমি সরি রেড লিবেলের কথা বলছি। রেড লিবেল এটা ইউনিলিভারের প্রোডাক্ট। রেড লিবেলের আবার এখন যে একটা দেখতেছি, দেখবেন টিভিতে দেখাচ্ছে যে দেখবেন টিভিতে দেখাচ্ছে আপনারা টিভিতে দেখাচ্ছে ওই যে করোনা, ওর মেয়ের করোনা হয়েছে, এখন ও চা দিতে চাচ্ছে না, বলছে ও আলাদা থাকুক। তো বলছে যে আমাদেরকে বলছে যে কি ওকে আলাদা রাখতে, আলাদা করে দিতে না। দ্যাট মিনস দ্যাট ইজ ইমোশনাল টাচ। হ্যাঁ, আমরা যদি সিম্ফনি একটা দেখি, খুবই ইমোশনাল একটা আপিল। কই সিম্ফনি মোবাইল ফোন যেখানে দেখাবে কি কি ফিচার আছে, এটা আছে, এটা হবে রেশনাল, কিন্তু সে দেখাচ্ছে ইমোশনালি অ্যাটাচ। যেমন স্বপ্ন যাবে বাড়ি, এগুলো ইমোশনাল অ্যাটাচমেন্ট। গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ভালো খারাপ এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে না, ইমোশনালি মানুষকে কি করা হচ্ছে, একটা আলাদা করে মেসেজ দেওয়া হচ্ছে। সো দ্যাটস কল ইমোশনাল আপিল। লাস্ট ওয়ান মোরাল আপিল, যেটা খুবই একটা জনপ্রিয় আপিল এখন বর্তমানে, বিশেষ করে যখন আপিল যখন দেওয়া হয়, ইজ ডিরেক্টেড এট দ্য অডিয়েন্স সেন্স অফ রাইট এন্ড প্রপার। মানুষকে কোনটা রাইট কোনটা রং, বিভিন্ন সোশ্যাল মেসেজ দেয়া। হ্যাঁ, যেমন মানে যে ওই যে বিভিন্ন প্রচুর, এখন তো করোনার প্রচুর অ্যাডে আমরা দেখতেছি যে আপনারা যারা করোনা আক্রান্ত মানুষদেরকে কি দূরে ঠেলে দিবেন না, হ্যাঁ কোনটা রাইট রং, আবার গাছ লাগান, পরিবেশ বাঁচান, জনস্বার্থে এই 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 ব্র্যান্ড, রাস্তা নিয়মকানুন মেনে চলুন, জনস্বাস্থ্যে গ্রামীণ ফোন, এরকম বিভিন্ন অ্যাড কিন্তু আমরা দেখি। এগুলোকে মোরাল আপিল বলা হয়, মোরাল আপিল। দ্যাট মিনস মানুষকে রাইট ও রং প্রপার গাইডেন্স দেয়া, মানুষকে একটা সঠিক গাইডেন্স দেয়া, যেন তারা সঠিকভাবে কাজটা করে। মানে এইগুলোর মাধ্যমে কি জনস্বার্থে প্রাণ আরএফএল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে বিভিন্ন রাস্তার বিভিন্ন নিয়ম কানুন নিয়ে ক্যাম্পেইন করে বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্য। হ্যাঁ, তারপরে আমি যদি বলি যে মানে এই যে বেসলিনের হিলি প্রজেক্ট, হ্যাঁ, যে বেসলিন পারচেস করেন তাহলে ওখান থেকে একটা মানে শিশুদের জন্য আমরা একটা কিছু ডেভেলপ করব। বা আপনার বাসার গৃহ যে কাজের মেয়েটাকে আপনারা কি করেন, দায়িত্ব নেন জনস্বার্থে, এই ব্র্যান্ড, এগুলোকে মোরাল আপিল বলে। তো রেশনাল, ইমোশনাল এন্ড মোরাল। ওকে, সো আমরা মেসেজ স্ট্রাকচারটা একটু বলে নিই। মেসেজ স্ট্রাকচার এখানে দেয়া নাই, আমি মেসেজ স্ট্রাকচারটা একটু বলে নিচ্ছি। মেসেজ স্ট্রাকচারটাকে আমরা বলা হচ্ছে যে প্রথমে আপনাকে মেসেজে, আমরা যখন মেসেজ স্ট্রাকচারটা হবে, মেসেজটা আমরা তৈরি করলাম, কিভাবে তৈরি করবো মেসেজ কন্টেন্টটা, যে এটা ইমোশনাল হতে পারে, রেশনাল হতে পারে, অথবা ইমোশনাল হতে পারে। হ্যাঁ, রেশনাল, ইমোশনাল অথবা মোরাল, এই তিনটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। এখন মেসেজ স্ট্রাকচারে যেটা করতে হবে আপনাদেরকে, আপনারা অবশ্যই হতে পারে তিনটা জিনিস করা যায়। নাম্বার ওয়ান, মেসেজ স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি চাইলে একটা কনক্লুশন ড্র করতে পারেন, যে কাস্টমারকে আপনি বলেন না আপনার সিদ্ধান্ত এখন আপনার, আমরা টিভিতে অ্যাড দেখি না এরকম, সিদ্ধান্ত এখন আপনার। আবার অনেকে আছে যে আপনি যদি এরকম সিচুয়েশনের পর কি করবেন, এটা আবার দেখায়ও দেয় সমাধানটা। আবার অনেকে সমাধানটা মানে প্রশ্নটা আপনার উপরে রেখে দেয়, যে আপনি এখন কি করবেন, সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা নিবেন, সিদ্ধান্ত আপনার। এভাবে কিন্তু তারা কি করে, একটা এরকম একটা অবস্থা তৈরি করে দেয়। নাম্বার টু, যেটাকে বলা হচ্ছে যে অনেক সময় দেখবেন অনেক কোম্পানি শুধুমাত্র নিজেদের কি শুধু ভালো, নিজেরা ভালো এটাই বলতে থাকে। আবার অনেক কোম্পানিকে বলে যে না আমরা এক নম্বর না, এই জন্য অনেক বিদেশে বিশেষ করে অ্যাডগুলো দেখা যায়, আমাদের দেশে আমাদের সবাই তো এক নম্বর, আমাদের দেশে তো আর দুই নম্বর কেউ নেই। তো কিন্তু বিদেশে দেখা যায় ওরা বলে যে উই আর টু বাট উই আর ট্রাইং টু বি ওয়ান। ঠিক আছে, এরকম ভাবে বলে অনেক অনেক ব্র্যান্ড এরকম বলে যে আমরা দুই নম্বরে আছি, কিন্তু আমরা একে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং উই নিড ইউর হেল্প, আপনাদের হেল্প দরকার আমাদের। এইভাবে কিন্তু ওরা মানে ওরা বলে যে তো মেসেজ স্ট্রাকচারের সময় জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা কি মেসেজে কনক্লুশন করে দিব, নাকি আমরা একটা একটা রেখে একটা প্রশ্ন রেখে দিব অডিয়েন্সের কাছে, অথবা সেকেন্ড যেটা বললাম যে আমরা কি শুধুমাত্র খালি আমাদের পজিটিভ গুলোই বলে যাবো, নাকি আমরা নেগেটিভ কিছু বলবো। এইভাবে কিন্তু আমরা কি এটা তৈরি করতে পারি। আবার অনেক সময় অনেকে শুরুতে আর্গুমেন্ট দেয়, আবার পরে শেষে আর্গুমেন্ট দেয়। এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আমরা কি কনক্লুশন দিব কি দিব না, আর্গুমেন্ট প্রথমে দিব নাকি শেষে দিব,
আর লাস্ট ওয়ান হচ্ছে আমরা কি আমাদের ওয়ান সাইডেড কথাই বলবো নাকি আমাদের নেগেটিভ বা শর্টকামিংস গুলো বলবো। নাম্বার 3 আর 4, 4 নাম্বার স্টেজ হচ্ছে চুজিং মিডিয়া। মিডিয়া দুই ধরনের, পার্সোনাল কমিউনিকেশন, নন পার্সোনাল কমিউনিকেশন। পার্সোনাল কমিউনিকেশন যেটা 1 to 1 বা 1 and 2 এরকম মানুষের সাথে কমিউনিকেশন করা হয়, যেটার মধ্যে ফেস টু ফেস, ফোন, ইমেল, মেল, ইন্টারনেট চ্যাট এগুলো সাধারণত থাকে পার্সোনাল কমিউনিকেশনের মধ্যে। তো পার্সোনাল কমিউনিকেশন গুলো অনেক বেশি ইফেক্টিভ হয় যখন আমরা পার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে যেমন কোম্পানিগুলো পার্সোনাল কমিউনিকেশন গুলো অনেক সময় ব্যবহার করতে চায়, এই কারণে কারণ প্রত্যেকটা কাস্টমার মনে করে যে আমি তো স্পেশাল, আমাকে আলাদা করে যোগাযোগ করা হচ্ছে না। সে তো আলাদা করে যোগাযোগ করলে সে একটা স্পেশাল ফিল করে। হ্যাঁ, আমরা যখন একটা আলাদা মেসেজ আসে, আলাদা ইমেল আসে, আলাদা একটা কোনো কমিউনিকেশন আমাদের কাছে আসে, তো সেইটা কিন্তু আমরা খুব একটা স্পেশাল ফিল করি। এখন পার্সোনাল কমিউনিকেশন গুলো মানুষ অনেক বেশি ব্যবহার করছে ওয়ার্ড অফ মাউথ আর বাজ মার্কেটিং। ওয়ার্ড অফ মাউথ আর বাজ মার্কেটিং। ওয়ার্ড অফ মাউথটা কি? আমরা কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে বেশি ইনফরমেশন নেই প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে। ইলেকট্রনিক্স আইটেমের ক্ষেত্রে তো বিকল্প নাই। যেমন আমি পার্সোনালি করি, আপনারা অবশ্যই করেন। অনেকে আমার কাছ থেকে ইনফরমেশন নেয় যে কোনটা পারচেজ করা যায়, কোনটা কি করা যায়। কারণ মানুষ এখন অনেক বেশি রিলায়েবল বেসড অন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার। তো এখন আমার ওয়ার্ড অফ মাউথ যেটা, যেমন অনলাইনে আমরা দেখি যে আমরা রিভিউ করি, রিভিউ করে প্রোডাক্ট পারচেজ করি, এটাও কিন্তু পার্সোনাল কমিউনিকেশনের একটা অংশ। পার্সোনালি আমরা যোগাযোগ করে করে প্রোডাক্টগুলো পারচেজ করছি। এখন অনেক কোম্পানি দেখবেন এই যে বিভিন্ন সময়ে ওরা বিভিন্ন ব্যক্তিকে কি করে, যেমন অনেক ইউটিউবারদেরকে ফ্রিতে পাঠায় দেয়, মোবাইল ফোন পাঠায় দেয়। ফ্রিতে কেন পাঠায় দেয়? কারণ ওই মোবাইল ফোনটা ফ্রিতে পাঠালে ওরা ওই মোবাইল ফোনের উপর একটা ভিডিও করে, আনবক্সিং করে, এবং আনবক্সিং এর মাধ্যমে একটা কি আলাদা একটা 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 ক্রেডিবিলিটি তৈরি হয়। আমরা কিন্তু ইউটিউবারদেরকে অনেক বেশি ফলো করি। সো দ্যাটস ওয়াই কোম্পানিগুলো ওই পার্সোনাল কমিউনিকেশনের জন্য, ওই ওয়ার্ড অফ মাউথ বাড়ানোর জন্য অনলাইনে যেন তাদের সম্পর্কে পজিটিভ রিভিউ আসে। হোটেলগুলো দেখবেন অনেক ফুড ব্লগারদেরকে ফ্রিতে খাওয়ায় যেন তারা একটা পজিটিভ রিভিউ করে দেয়। এইভাবে আমরা কিন্তু মানে এইটা মানে এইরকম ওয়ার্ড অফ মাউথের মধ্যে পার্সোনাল কমিউনিকেশনটা বাড়াতে পারি। সো আমাদের মিডিয়া চুজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা পার্সোনাল কমিউনিকেশনটা চুজ করব, এই বিষয়গুলো খেয়াল রাখতে। আনাদার ওয়ান, বাজ মার্কেটিং। বাজ মার্কেটিং হচ্ছে কোম্পানিগুলো বিভিন্ন এই যে বিভিন্ন স্পন্সর করে, ইউটিউবার বিভিন্ন ধরনের বিভিন্ন স্পন্সর, এই যে একটু আগে যেটা বললাম, এটা কিন্তু বাজ মার্কেটিং এর কাজ। বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদেরকে কি করা, স্পন্সর করা, তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট দেয় যেন তারা বিভিন্ন সময় আমাদের সম্পর্কে পজিটিভ একটা কি বিভিন্ন পজিটিভ কথাবার্তা বলে। আর ওয়ার্ড অফ মাউথ হচ্ছে মুখে মুখে যে কথাগুলো ছড়ায় যায়, যে এইজন থেকে ওইজন, ওইজন থেকে ওইজন, এইভাবে কিন্তু ইন্টারনেটে কথা ছড়ায় যায়, আর প্রোডাক্টগুলো ইম্প্যাক্ট করে। কোন প্রোডাক্টটা ভালো খারাপ জন্য শাওমি এই ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে মার্কেটে জায়গা করে নিয়েছে। ওরা কিন্তু অন্য কোনো প্রমোশন ব্যবহার করেনি, পার্সোনাল কমিউনিকেশন ব্যবহার করছে। কেন? কারণ তারা বাজেটে ওই জায়গায় ব্যবহার করতে চায় না। পার্সোনাল কমিউনিকেশনে যেটা ভালো একটা সুযোগ হচ্ছে যে পার্সোনাল অ্যাড্রেসিং এন্ড ফিডব্যাক পাওয়া যায়, কোম্পানি কন্ট্রোল থাকে ওয়ার্ড অফ মাউথের ক্ষেত্রে। এই যে বাজ ওপিনিয়ন লিডার, যেটা হচ্ছে ওপিনিয়ন লিডার তো আপনারা পরে আসছেন, অলরেডি পরে আসার কথা। এই ওপিনিয়ন লিডারটা হচ্ছে যে যার ওপিনিয়ন লিডার বলা ওদেরকে যারা সোসাইটিতে ইনফ্লুয়েন্স রাখতে পারে। আমাদের দেশে ইউটিউবার, বিভিন্ন নায়ক নায়িকা বা ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেস, বিভিন্ন হিরো হিরোইন, তারা সাধারণত ওপিনিয়ন হিসেবে কাজ করে। আর বাজ মার্কেটিং হচ্ছে এই ওপিনিয়ন লিডারদেরকে মানে কাল্টিভেট করার জন্য, তাদেরকে বিভিন্ন স্পন্সরিং করার জন্য, এবং তাদের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন ছড়াই দেওয়া। হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশন তাদের মাধ্যমে তাদের কমিউনিটিতে ছড়াই দেওয়া। যেমন অনেক বাইকারদেরকে ফ্রিতে বাইক দিয়ে দেয় বিভিন্ন ব্র্যান্ড। কারণ কি? যে ওই বাইকাররা যে কমিউনিটিতে থাকে, ওই বাইকাররা সেখানে খুব ভালো একটা পজিটিভ আমার সম্পর্কে একটা ভালো একটা পজিটিভ একটা রেফারেন্স তৈরি করতে পারে। নন পার্সোনাল কমিউনিকেশন চ্যানেল হচ্ছে আমরা নরমালি নন পার্সোনাল, যেটা পার্সোনাল না, আমরা তো পরে আসছি। পার্সোনাল না কোনটা? যেমন অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এগুলো পার্সোনাল না। যেমন টিভি, ইমেল, এগুলো কিন্তু নন পার্সোনাল কমিউনিকেশনের এক্সাম্পল। এটার মাধ্যমে কোম্পানিগুলো প্রচুর মানে একটা ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারে। কারণ কোম্পানিগুলো যখন তার নন পার্সোনাল প্রেজেন্টেশনটা তৈরি করে, তখন কিন্তু তার জন্য একটা খুব বেশি একটা বেনিফিট কোম্পানি ডেভেলপ করে নিয়ে আসতে পারে। আচ্ছা, আমরা 10:30 বেজে গেছে অলরেডি। আমি আর একটু 5 to 10 মিনিটস নিব। একজন একটু যদি মানে সিআর অথবা কেউ একজন এখান থেকে লিভ নিয়ে স্যার বা ম্যাডামকে একটু যদি বলেন যে ম্যাডাম আমাদের একটু ক্লাসটা সকালে লেট হয়েছিল শুরু হতে, 10 মিনিট পরে আমরা 10:40 আমরা জয়েন করব, একটু যদি অপেক্ষা করেন। হ্যাঁ স্যার, আজকে 10:30 যে ক্লাস ওইটা নাই। নাই? না স্যার। আচ্ছা, তাহলে আমিও বেশি নিতে পারবো না, কারণ আমার এরপরে ক্লাস আছে। আমি জাস্ট 10 মিনিটস একটু সময় নিচ্ছি, ঠিক আছে? ওকে। আজকে 10:30 কার ক্লাস ছিল? স্যার নিশাদ নিগর ম্যাম। স্যার উনি তো সোমবারে ক্লাস নেন। আচ্ছা আচ্ছা, সোমবারে ক্লাস নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো যেটা একটা বিষয় সেটা হচ্ছে যে যেটা পড়াচ্ছিলাম যে নন পার্সোনাল কমিউনিকেশন, যেগুলো আমরা জানি যে নন পার্সোনাল কমিউনিকেশন গুলো যেগুলো টেলিভিশন,
বা মিডিয়া যেগুলো আমরা নন পার্সোনাল, যেটা পার্সোনালি এক ইন্ডিভিজুয়ালকে টার্গেট করে করা হয় না, সবার জন্য টার্গেট করে করা হয়, এই ম্যাচগুলো নন পার্সোনাল কমিউনিকেশন বলা হয়। সেই নন পার্সোনাল কমিউনিকেশন গুলো অনেক সময় অনেক ভালো একটা এক্সপোজার, মানে প্রোডাক্ট অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, মানে মানুষকে জানানোর জন্য এটা খুবই একটা ইফেক্টিভ মিডিয়া, যে নন পার্সোনাল কমিউনিকেশন, টেলিভিশন, মিডিয়া, বিভিন্ন ইভেন্ট, হ্যাঁ, রেডিও, এগুলোর মাধ্যমে যে আমরা কমিউনিকেশন গুলো করে থাকি। তাহলে আমরা কি মিডিয়া সিলেকশনে আমরা বললাম যে পার্সোনাল এবং নন পার্সোনালে আমরা আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা আমরা সিলেক্ট করবো। ওকে, নন পার্সোনাল মেজর মিডিয়াগুলো আমরা দেখেছি, এটা আমরা নন পার্সোনাল প্রেস কনফারেন্স, গ্র্যান্ড ওপিনিয়ন, অনেক সময় অনেক বড় বড় এই যে প্রোডাক্টের ওপেনিং হয়, হ্যাঁ, যেমন আজকে যেমন আপনারা জানেন কিনা, আপনারা তো খোঁজ না রাখার দরকার নেই অবশ্য অনেকের, কারণ এগুলো তো আপনাদের কাজে লাগে না, আপনারা শুধু আসেন ওই পাবজি টাবজি নিয়ে। এখন আজকে যেমন আইফোন 12 এর কি হবে, ওপেনিং হবে রাত 11টায় ইউটিউবে, হ্যাঁ, লাইভ সেশন। তো এগুলো তো খবর রাখতে হবে যে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। তো এগুলো মানে এই যে একটা ওরা ইউটিউবে এখন গ্র্যান্ড ওপেনিং এর মাধ্যমে করতেছে, টিভিতে করতে পারতো, কারণ টিভির চান ইউটিউবের জন্য বেশি কি অ্যাক্সেসিবল। তো এইভাবে নন কমিউনিকেশন চ্যানেলগুলোকে ডেভেলপ করতে হবে। অ্যানাদার স্টেজ হচ্ছে সিলেক্টিং আ মেসেজ সোর্স। আপনাদেরকে অবশ্যই আপনি কার মাধ্যমে মেসেজটা থ্রো করবেন। আমরা অনেক সময় ভুল করে অনেক সময় অনেক মানে নেগেটিভ পার্সনকে আমরা অনেক সময় মানে ব্র্যান্ডের সাথে সিলেক্ট করে ফেলি, হ্যাঁ, যেমন এখন আমরা দেখছি যে ওই যে অনেক সময় মিথিলার বিভিন্ন অ্যাড আমরা টিভিতে দেখি, যদিও এগুলো অনেক আগে অ্যাডগুলো তৈরি করা, এখন কোম্পানি যদি এগুলোকে ব্রডকাস্ট না করে তাহলে তাদের অনেক কিছু লস হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই তারা কিন্তু এটা মেসেজগুলোকে কনভে করার জন্য এখন কিন্তু ওরা মিথিলাকে সিলেক্ট করবে না। হোয়াই? বিকজ অফ দ্যাট রিজন দেয়ার আর সাম কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। সো এই যে সিলেক্টিং দ্য মেসেজ সোর্স, কার মাধ্যমে মেসেজটা আমরা থ্রো করবো কাস্টমারের কাছে, সেটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমরা সেলিব্রিটি সিলেক্ট করার ক্ষেত্রে এটা খুব বেশি খেয়াল রাখতে হয়, যেন আমরা যে আমার প্রোডাক্টের সাথে সেই সেলিব্রিটি এন্ডোর্সটা যায় কিনা। তো একটা সময় সালমান মুক্তাদির, আমাদের দেশের বড় একজন ইউটিউবার, উনি ইনফ্লুয়েন্সিয়ার, সে তাকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্স করা হয়েছিল, কিন্তু একটা সময় বিশেষ করে এয়ারটেলের সাথে। এখন কিন্তু তাকে কিন্তু আলাদা, এখন কিন্তু আর ওইভাবে এন্ডোর্স করা হচ্ছে না, বিকজ অফ সাম রিজন, যে সে যে কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন ইস্যু চলে আসছে, সে এখন আর নেওয়া হচ্ছে। আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু প্রফেশনালকে নিয়ে আসি, যেমন পেপ স্টুডেন্ট, পেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু ডাক্তার, সিমেন্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, এগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমরা ডেভেলপ করে থাকি। লাস্ট ওয়ান, এট দ্য লাস্ট যেই স্টেজ, এটাকে আমরা কালেক্টিং ফিডব্যাক কালেক্ট করা। আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্টেপসগুলো ডেভেলপ, ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফিডব্যাক কালেক্ট করা। আপনি অবশ্যই আপনাকে ফিডব্যাক কালেক্ট করতে হবে যে আপনার কতটুকু কমিউনিকেশনটা কতটুকু ইফেক্টিভ হলো। কারণ আপনি এনকোডিং করেছেন ভালোভাবে, কিন্তু ডিকোডিং যদি না মানে কাস্টমার যদি ডিকোডিং না করতে পারে পারফেক্টলি, তাহলে আলটিমেটলি তার মেসেজটা কোন কাজেই আসবে না। আচ্ছা, এটা আমরা বাজেটটা পড়বো না, বাজেটটা তেমন একটা প্রয়োজন নাই। আমরা ওভারঅল প্রমোশন বাজেটের কিছু অ্যাডভান্টেজ দেখবো। এটা সরি দেওয়া হয়নি এখানে, আমি এটা স্লাইডে দেখাচ্ছি। বিফোর দ্যাট আমরা আবার সরাসরি এটাতে চলে যাব। এখন প্রমোশনের যে আমরা মিক্স করলাম, এতক্ষণ আমরা প্রমোশনগুলো কিভাবে মিক্স করলাম সেটা শিখলাম, তাই না? এখন প্রমোশন মিক্সের যদি আমরা দেখি যে প্রমোশন মিক্স স্ট্র্যাটেজিজের মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমরা প্রমোশনটা দুইভাবে করা যায়, হ্যাঁ, দুইটা প্রমোশনের জন্য সাধারণত দুইটা প্রমোশন মিক্স যে আমরা করব, এই প্রমোশন মিক্স করার স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা। একটাকে বলা হয় পুশ স্ট্র্যাটেজি, একটা বলা হয় পুল স্ট্র্যাটেজি। পুশ আর পুল আমরা কিভাবে বুঝবো? আমরা পুশ মানে হচ্ছে পুশ করা, দ্যাট মিনস আমরা যে ইয়ার মধ্যে দেখি, বিভিন্ন দরজায় দেখি না, আমাদের মনে আছে কিনা, বিভিন্ন আমরা যখন কোনো একটা অফিস টফিসে যাই, একটা জায়গায় লেখা থাকে পুশ, একটা জায়গা থাকলে পুল। এখন পুশ যদি লেখা থাকে আমরা কি করি? ধাক্কা দেই। আর পুল লেখা থাকলে আমরা কি করি? টেনে দরজাটা খুলে এরপরে আমরা ভিতরে ঢুকি। তো এটি প্রমোশনের জন্য দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে পুশ স্ট্র্যাটেজি, একটা হচ্ছে পুল স্ট্র্যাটেজি। পুশ স্ট্র্যাটেজি কি? যখন প্রোডাক্টটা পুশ করে প্রোডাক্টটা কাস্টমার কাছে পাঠানো হবে, পুশ করে। আর পুল স্ট্র্যাটেজি যখন কাস্টমারকে আমার কাছে টেনে নিয়ে আসা হবে। দুইটা স্ট্র্যাটেজি খুব সিম্পল, খুব ভালো করে বুঝতে হবে। এই পুশ স্ট্র্যাটেজিটা, এখন আমি যখন পুশ স্ট্র্যাটেজিতে কি হয়, কাস্টমাররা কোম্পানি কি করে, তার প্রোডাক্টটা বিভিন্ন ধরনের বিভিন্ন অফার দেয়, কাদেরকে? তার চ্যানেল মেম্বারদেরকে, রিটেলার, হোলসেলারদেরকে বিভিন্ন অফার দেয়, প্রমোশন দেয়, বা তাদেরকে বিভিন্নভাবে বুঝায় যে প্রোডাক্টটা ভালো তুমি রাখো, পার প্রোডাক্ট বিক্রি করলে তোমার প্রতি বোতলে 5 টাকা 10 টাকা লাভ থাকবে। বিভিন্ন প্রকার তাকে কমিউনিকেশনের মাধ্যমে তাকে কি করা হয়, তাকে পুশ করা হয়, তাকে মোটিভেট করে প্রোডাক্টটা দেয়। এখন রিটেলার কি করে, ওই প্রফিটটা পাওয়ার জন্য কাস্টমারকে বুঝায়, কাস্টমারকে বলে যে ভাই আপনি প্রোডাক্ট কিনতে পারেন, এই প্রোডাক্টের উপর মার্কেটে আর নাই। দোকানদাররা দেখবেন বলবে যে সবসময় কি মামের পানি দিতে চায় না ফ্রেশে, খালি বলে প্রাণের পানিটা নেই, কারণ প্রাণের পানি তার প্রফিট বেশি, প্রাণের পানির মাধ্যমে তার প্রতি বোতলে প্রফিট হবে 5 টাকা 10 টাকা। এভাবে সে কি করে কনজিউমারকে বোঝানোর চেষ্টা করে,
বোঝানোর চেষ্টা করে, সে কি করে প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবল করার চেষ্টা করে। কিন্তু এটা তো একটা স্ট্র্যাটেজি, এটার মাধ্যমে অনেক প্রোডাক্ট কিন্তু এভাবে বিক্রি হচ্ছে মার্কেটে, অনেক প্রোডাক্ট মার্কেটে এভাবে বিক্রি হয়। আবার অনেক কোম্পানি কি করে ডাইরেক্ট সরাসরি কাস্টমার কাছে চলে যায়, কিভাবে? বিভিন্ন অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশনের মাধ্যমে বিভিন্ন অ্যাড করে, টিভিতে প্রচুর অ্যাড দেয়, অ্যাডের মাধ্যমে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়। যেমন Xiaomi যে কাজটা করে সবচেয়ে পারফেক্টলি, কনজিউমার সরাসরি কনজিউমার কাছে চলে যায়, কনজিউমারকে বুঝায় যে আমরা নতুন এই ফিচার দিয়ে এই প্রোডাক্টটা আনতে যাচ্ছি আপনাদের জন্য। তখন কনজিউমার কি করে, তখন দোকানে যায়, দিয়ে বলে যে ভাই Xiaomi এই ফোনটা আছে, একজন দুজন এভাবে বলে, তো রিটেলার বলে যে আরে ভালো বিপদ, এখন Xiaomi ফোন ছাড়া তো মার্কেটে ব্যবসায় করা যাবে না। তখন তারা কাস্টমার কোম্পানির কাছে যায়, গিয়ে বলে যে Xiaomi ফোন আমাদেরকে দেন। এভাবে কি কাস্টমারকে টেনে নিয়ে প্রডিউসাররা ডিমান্ড ক্রিয়েট করে, আবার প্রডিউসাররা কি করে রিটেলারের মাধ্যমে কনজিউমারদের কাছে নিয়ে যায়। এরকম দুইটা স্ট্র্যাটেজি কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই, এবং দুইটা স্ট্র্যাটেজি মার্কেটে বেশি ব্যবহার করা হয়। একটা মানে একটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে পুশ, আর একটা হচ্ছে পুল। মানে পুশে হচ্ছে কি পুশ দ্য প্রোডাক্ট থ্রু দ্য চ্যানেল, চ্যানেলের মাধ্যমে যে প্রোডাক্টটা কাস্টমার কাছে বিক্রি করার চেষ্টা করা হয়। আর পুল স্ট্র্যাটেজিতে কি করা হয়, কাস্টমারকে টেনে নিয়ে আসা হয়, ডিমান্ড ক্রিয়েট করা হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে কি করা হয়, ডিমান্ড ক্রিয়েট করা হয়। ডিমান্ড ক্রিয়েট করে এই ডিমান্ডটা এই কনজিউমারের এন্ডে একটা ডিমান্ড তৈরি করা হয়। আফটার দ্যাট হি অর সি ক্রিয়েট সাম ডিমান্ড টুয়ার্ডস দ্য রিটেলার, হোলসেলার, রিটেলার আবার কি প্রোডিউসারদের কাছে যায়, সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা সেল করে। সে ফর এক্সাম্পল আমরা যদি বলি প্রাণের কথা, যদি বলি প্রাণ কি করে, ধরেন প্রথমে তার একটা প্রোডাক্ট নিয়ে আসলো প্রাণ, এই প্রোডিউসার একটা প্রাণ, আমরা ধরলাম প্রাণ একটা, প্রাণের পানিটা সে কি করে রিটেলারদেরকে বুঝায় যে প্রতি বোতল পানিতে তুমি এই বিভিন্ন ওদের পার্সোনাল সেলিং এর মাধ্যমে, বিভিন্ন প্রমোশনের মাধ্যমে তারা রিটেলারদেরকে বুঝায় প্রতি বোতল পানিতে তুমি 5 টাকা করে প্রফিট পাও। কত টাকা প্রফিট? 5 টাকা করে। কারণ দোকানদারদের 5 টাকা প্রফিটের লোভে প্রোডাক্টগুলো নিয়ে আসে, এনে সেই কাস্টমারদেরকে বুঝায় যে প্রাণ হচ্ছে কি, এই সে বিভিন্ন কাস্টমারকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে প্রাণ হচ্ছে আমাদের একমাত্র দেশীয় প্রোডাক্ট। আমরা যদি প্রাণ না কিনে এই যে অ্যাকোয়াফিনা কিনলে এগুলো কিনি, তাহলে টাকাটা কোথায় চলে যাবে? মার্কেটে চলে যাবে। সেই 5 টাকা প্রফিটটা এনশিওর করার জন্য কাস্টমার কি করে বুঝিয়ে দিয়ে থাকে। তাহলে কোম্পানিগুলো কি করতেছে, এই চ্যানেল মেম্বারদের মাধ্যমে প্রোডাক্টটা সেল করার চেষ্টা করে। আর এখানে কি করতেছে, প্রাণ সেম কাজটাই করতেছে। এই প্রাণ কি করে, প্রচুর অ্যাড করে, যে এখানে মাশরাফিকে নিয়ে আসছে, আর বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে কাস্টমারদের কি করা হয়, কাস্টমারদেরকে সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। কাস্টমার তখন দোকানদারকে গিয়ে বলে যে একটা প্রাণের পানি দেন, তখন আবার দোকানদারে গিয়ে কোম্পানি কি বলে, প্রাণের পানি দেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার হুইচ ওয়ান ইজ বেস্ট, বা কোম্পানি কোনটা ব্যবহার করে। এখন এটার জন্য পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কোম্পানির প্রোডাক্টের নেচার উপর ডিপেন্ড করে। অনেক কোম্পানি, যেমন আমি ইউনিলিভার কথা যদি বলি, ইউনিলিভার দুইটাই ব্যবহার করে, প্রচুর অ্যাডভার্টাইজিং করে কাস্টমারের জন্য, কাস্টমার কিন্তু ইউনিলিভারের প্রোডাক্ট গিয়ে মার্কেটে খুঁজে। আবার ওরা কিন্তু চ্যানেল মেম্বারদের মাধ্যমে যায়, কারণ এখন রিটেলারদেরকে যদি আপনি সম্মান না করেন, তাদের বেনিফিট না দেন, যত অ্যাডই করেন না কেন, রিটেলার কিন্তু আলটিমেটলি আপনার প্রোডাক্ট রাখবে না। রিটেলারকেও বেনিফিট দিতে হবে, আবার আপনি এটাও করতে হবে। আবার শুধু রিটেলার দিয়ে প্রোডাক্ট পৌঁছানো যাবে না, কারণ রিটেলাররা ওই প্রোডাক্টই রাখে যেটা কাস্টমার ডিমান্ড চায়। এখন রিটেলারকে আপনি যত বেনিফিট দেখান, আপনার প্রোডাক্ট যদি না চলে, সে কি প্রতিদিন আপনার প্রোডাক্ট নিয়ে চিল্লাপাল্লা করবে না। কারণ আপনার প্রোডাক্টটা সে সারাদিন চিল্লাপাল্লা করার তো কোনো প্রয়োজন নেই, তো সে কিন্তু এই কাজটা করবে না। তো সে কি করে, সরাসরি কনজিউমারের কাছে চলে যায়, মানে কনজিউমারকে বুঝে। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করে, যেমন কিছু লোকাল প্রোডাক্ট কিন্তু এই কনজিউমার, যেমন পাউরুটির কথা আমরা বলতে পারি, পাউরুটির যে লোকাল পাউরুটিগুলো কিন্তু কোনো অ্যাড ট্যাড দেয় না, এই রিটেলের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করে। আর অনেক কোম্পানি এখন দুইটাই ব্যবহার করে, অনেক ম্যাক্সিমাম কোম্পানিগুলো দুইটাই স্ট্র্যাটেজি ব্যবহার করে, পুশ এবং পুল দুইটাই ব্যবহার করে। সো এটা আসলে মানে এমন না বিষয়টা যে স্পেসিফিক কোনো একটা স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, দুইটাই ব্যবহার করা যায়। সো দ্যাটস অল অ্যাবাউট ফ্রম দিস স্ট্র্যাটেজি। আর একটা টপিক এখানে রয়ে গেছে একটু, সেটা হচ্ছে প্রত্যেকটা মানে সরি, এটা একটু রয়ে গেছে যে বেনিফিট এবং মানে ওভারঅল আমরা প্রমোশন মিক্সে অ্যাডভার্টাইজিং ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে এটার এক্সপোজার অনেক বেশি, প্রচুর মানুষকে এটা রিচ করা যায়, কিন্তু এটার কস্ট অনেক বেশি। হ্যাঁ, মানে সরি, পার এক্সপোজার কস্ট কম, কিন্তু এটা দিয়ে আবার কি ইফেক্টিভ কিছু করা যায় না, কারণ অ্যাডভার্টাইজিং দেখে এখন আর মানুষ প্রোডাক্ট তেমন একটা পারচেস করে না। পার্সোনাল সেলিং এ যেমন কস্ট বেশি, কিন্তু এটা অনেক ইফেক্টিভ, কারণ ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করা হয়, যার কারণে এটা অনেক বেশি ইফেক্টিভ, কিন্তু এটা কস্ট অনেক বেশি। সেলস প্রমোশনেও অনেক বেনিফিট, কিন্তু এটা লং টার্মে সেলস প্রমোশন দেওয়া যায় না। অফার তো আপনি সারা জীবন দিয়ে রাখতে পারবেন না, আর বারবার অফার দিলে আপনার ব্র্যান্ডের ইমেজও নষ্ট হয়ে যাবে। পাবলিক রিলেশনের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে এটা ডাইরেক্টলি কোনো বেনিফিট নিয়ে আসে না কোম্পানির জন্য, কিন্তু এটা অনেক বেশি হেল্প করে কোম্পানির ইমেজ তৈরি করার ক্ষেত্রে। ডিরেক্ট মার্কেটিং এ যেটা হয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিরেক্ট মার্কেটিং এর ক্ষেত্রে প্রোডাক্টের প্লেসমেন্ট সঠিকভাবে মেইনটেনেন্স করা। প্রচুর একটা ম্যান পাওয়ার লাগে ডিরেক্ট মার্কেটিং মেইনটেইন করার জন্য, এটা কোম্পানির জন্য একসময় ডিফিকাল্ট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ডিরেক্ট মার্কেটিং কোম্পানির জন্য বেনিফিট, কারণ কোম্পানি সরাসরি তার ডায়ার প্রাইসে প্রোডাক্টটা সেল করতে পারছে কাস্টমারের কাছে, পুরো প্রফিটটাই নিতে পারছে, কিন্তু পাশাপাশি এটাকে মেইনটেইন করা খুবই ডিফিকাল্ট আছে। So that's all about from today's class.
আমাদের আজকের ক্লাসের এখানেই মোটামুটি শেষ। আমরা